আচ্ছা, আমরা রেকর্ডটা শুরু করে দিলাম। আমরা ক্লাসে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, তো স্ক্রিনটা শেয়ার করতেছি। একটু লাইনে থাকেন। হ্যাঁ, আমরা একটু একটু সিস্টেমে আছি তো, একটু লাইনে থাকেন। ক্লাস শুরু হবে এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো ভালো আছেন? আছেন? হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাকে মেসেঞ্জারে একটা লিঙ্কটা দিয়ে দেন। জয়েন তো করছেন, মেসেঞ্জারে দিতে হবে আবার? এটা আমার মোবাইল থেকে তো। ও আচ্ছা, মেসেঞ্জারে একটু নক দিবেন কি? তো দিচ্ছি দিচ্ছি। একটু মেসেঞ্জারে নক দেন, ঠিক আছে।
মেসেঞ্জারে নক করেছি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুরু হবে, এখনই ক্লাস শুরু হবে। আসলে জয়েন করে তো অনেক লেটে লেটেও সবসময় জয়েন, এই যে জয়েন জয়েন করতেই থাকে, একটা মানে সমস্যা আর কি, বারবার ইয়ে করতে হয়। তো আরেকটা ডিভাইস থেকে অ্যাকসেপ্ট করানো হয়, তো কিন্তু ওই ডিভাইস থেকে কাজ করা যাচ্ছে না হঠাৎ করে। প্রবলেমটা হইলো কেন এটা বুঝতেছি না, জাস্ট এই কারণে একটু লেট হইলো আর কি। আচ্ছা, কি অবস্থা, সবাই আছেন ভালো? সাউন্ড কি শোনা যাচ্ছে? জি স্যার, সালাম শোনা আলাইকুম। যাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। আহ আমাদের স্ক্রিন কি দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা টালি যে ওপেন করছি টালি দেখা যাচ্ছে না, না? আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম যে কোটেশন থেকে আমরা কোটেশন বলতে পারচেজের 3টা স্টেপ আমরা দেখেছিলাম, তাই না? পারচেজের 3টা স্টেপ দেখেছিলাম। তো পারচেজ রিলেটেড আরো কিছু ইনফরমেশন আমরা দেখবো আজকে। আমরা আমরা যদি হ্যালো, টালি কি ওপেন করছেন? দেখা যাচ্ছে না। টালি টালি দেখা যাচ্ছে না? না, কেউ কি দেখতেছেন নাকি কেউই দেখতেছেন না? দেখা যাচ্ছে স্যার স্যার দেখা যাচ্ছে। আপনি একটু রিফ্রেশ দিয়ে আবার ট্রাই করেন, হয়ে যাবে আশা করি। আমরা গত ক্লাসে দেখছিলাম যে এখান থেকে যে ভাউচার অপশন থেকে পারচেজের 3টে স্টেপ আমরা দেখেছিলাম। পারচেজ অর্ডার থেকে রিসিপ্ট নোট, সেখান থেকে পারচেজ ইনভয়েস আমরা করেছিলাম। তো আমরা আমাদের যে পারচেজ অর্ডারটা আছে সেই পারচেজ অর্ডারটা আমরা যদি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে কোথায় যেতে হবে? আমরা যাব হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্টস, এরপরে আমরা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টসে আসতে পারি এবং এখান থেকে স্ট্যাটিস্টিক্সে ঢুকলেই আমরা সব ধরনের ভাউচার, যত ধরনের ভাউচার আছে সব ভাউচার আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা এই যে পারচেজ অর্ডারে দেখতেছি আমাদের একটা পারচেজ অর্ডার আছে, এন্টার দিলাম। তো আমাদের ডিসেম্বর মাসে এই পারচেজ অর্ডারটা ছিল, এই যে পারচেজ অর্ডারটা ছিল। এর থেকে আমরা কিছু গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে একটা পারচেজ অর্ডারে আপনার যদি একটা পারচেজ অর্ডারের এগেনস্টে একাধিক ডেলিভারি নোট হতে পারে। ডেলিভারি নোট মানে হচ্ছে আপনার রিসিপ্ট নোট আর কি। ডেলিভারি নোট হচ্ছে সেলস এর ক্ষেত্রে, আর রিসিপ্ট নোটটা হচ্ছে পারচেজের ক্ষেত্রে। তো আমরা আজকে এইখান থেকে আমাদের একটা আমরা একটা হচ্ছে আপনার হলো আমরা ব্যাকে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখন যদি ভাউচারে যাই, আমাদের এই যে রিসিপ্ট নোট, আমরা এই পারচেজ অর্ডার থেকে আরো 2-3টা রিসিপ্ট নোট আমরা নিব। ওই যে গত ক্লাসে একটা প্রশ্ন করা হয়েছিল যে একাধিক রিসিপ্ট নোট কিভাবে আমরা একটা বিলের মধ্যে দেখাইতে পারি, মূলত এই বিষয়টা আমরা আজকে একটু শেয়ার করব। সেজন্য আর কি আমাদেরকে আমরা যাচ্ছি হচ্ছে রিসিপ্ট নোটে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অবশ্যই আপনার যে কোনো একটা পার্টির এগেনস্টেই কিন্তু যতগুলো রিসিপ্ট নোটই হোক সবগুলো কিন্তু একটা পার্টির এগেনস্টে, একটা পার্টিকে ঘিরেই কিন্তু হবে। এখানে আপনি চাইলে অন্য কোনো পার্টির নামে কিন্তু এটা ইনক্লুড করতে পারবেন না। ওই পার্টির সাথে রিলেটেড যে কোটেশন বা পারচেজ অর্ডার সেটার সাথে আপনার যতগুলা চান ততগুলা ডেলিভারি নোট আপনি তৈরি করতে পারবেন, বিল তৈরি করতে পারবেন। তো আমরা ধরি যে রিসিপ্ট নোট 102 নম্বরে আমরা একটা এটা হচ্ছে গত ক্লাসে যে আমরা যেটা আলোচনা করেছিলাম তার পরবর্তীতে, কারণ এই বিষয়গুলো গত ক্লাসে আলোচনা হয়েছে, এই কারণে আজকে আর আলোচনা করাটা জরুরি মনে করতেছি না। মানে মূল বিষয় হচ্ছে যে যখন আমরা কোনো কিছু পারচেস করতে চাই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি হয়তো একবারে আমার যতগুলা রিকোয়ারমেন্ট আছে সবগুলা রিকোয়ারমেন্ট আমি পারচেজ অর্ডারের ভিতরে দিয়ে আমি একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করলাম। এখন যিনি সাপ্লাই দিবেন, যিনি সাপ্লায়ার, তিনি তার কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল না থাকতে পারে, কম থাকতে পারে, বিভিন্ন রকম হইতে পারে, সে এইটাকে 5বারেও ডেলিভারি দিতে পারে। যদি আমরা গত ক্লাসে একটা আপনার এই যে পারচেজ অর্ডার ক্রিয়েট করেছিলাম তার থেকে কিছু রিসিপ্ট নোট নিয়েছিলাম, আজকে আমরা আরো 2-3টা রিসিপ্ট নোটের মাধ্যমে এই যে পারচেজ অর্ডারটাকে চেঞ্জ করব আর কি। আমরা এই জন্য রিসিপ্ট নোটে যাচ্ছি, যেহেতু পারচেজ অর্ডারটা আমাদের গত ক্লাসে ক্রিয়েট করা ছিল বা আমরা করেছিলাম, সেই কারণে এখন আর পারচেজ অর্ডারটা করতেছি না। এই জন্য আমরা রিসিপ্ট নোটে সরাসরি গেলাম, পারচেজ অর্ডারে না যে রিসিপ্ট নোটে গেলাম।
তো এবার আমরা এখান থেকে যদি ইন্টার দেই, ইন্টার দেওয়ার পরে রেফারেন্স নাম্বারটা হচ্ছে মূলত সাপ্লায়ার যে বিল নাম্বারটা আপনাকে দিবে, বিল নাম্বার না, হচ্ছে তার হচ্ছে এটা ডেলিভারি নোট, তার যে ডেলিভারি নোটের নাম্বার, এই নাম্বারটা আমাদের এই রেফারেন্স নাম্বার হিসেবে ব্যবহার করব। তো সেটা যাই হোক, আমরা একটা নাম্বার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এন্টার দিলাম, দেওয়ার পরে আমাদের যে সাপ্লায়ার বা ভেন্ডর তাকে আমরা ক্রিয়েট করেছিলাম হচ্ছে বিসমিল্লাহ ট্রেডার্স নামে। আমরা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে দেখেন আমাদের ওই যে 101 নাম্বার যেটা কোটেশন, কোটেশন মানে হচ্ছে পারচেজ অর্ডার, সেটা এখানে শো করতেছে। এখান থেকেই মূলত আমরা ডেলিভারি নোটটা নিতে চাচ্ছি। এন্টার দিলাম, এন্ড অফ লিস্ট এন্টার দিলাম, দেওয়ার পরে এন্টার দিয়ে আমরা এগুলা যেগুলা আছে এগুলাকে এভাবে রেখে এন্টার দিয়ে সামনে গেলাম। যাওয়ার পরে আমরা যদি চাই যে একবারে যাব, এখান থেকে যেভাবে আছে এভাবে রেখে আমরা নেক্সট স্টেপে চলে যাব, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব। তো এটা কিন্তু আমরা লোকাল পারচেজ হিসেবে দেখতেছিলাম, আর এর আগে আমরা ইম্পোর্টের বিষয়টা দেখেছি। লোকাল পারচেজে ঢুকলাম, ঢোকার পরে ধরেন এই প্রোডাক্টটা আমাদের এইখানে কতটুকু দেখাচ্ছে, যতটুকু আমাদের আমরা যেটা পারচেজ অর্ডার ক্রিয়েট করেছিলাম সেইখান থেকে যতটুকু ডেলিভারি নোট নিয়েছি তার বাকিটুকু কিন্তু এখানে শো করতেছে। এবার ধরেন আরো একটা ডেলিভারি নোট বা রিসিপ্ট নোট আমরা তৈরি করতেছি, যেটা হচ্ছে ওদের ডেলিভারি নোট। আমরা রিসিপ্ট নোট তৈরি করতেছি, এখানে ধরেন যে পিভিসি রেজিন যেটা, এটা আমাদেরকে তারা দিয়েছে 10,000 কেজির জায়গায় 2,000 কেজি, আমরা 2,000 দিলাম, প্রাইস যেটা আছে এটাই থাকবে, এন্টার দিলাম। দেওয়ার পরে আবার এটাতে যাচ্ছি, নেক্সট আইটেম, নেক্সট আইটেমে যাওয়ার পরে এটা 6,000 আছে, আমরা এটা 1,000 দিয়ে একটা এরপরে নেক্সট আইটেমে যাচ্ছি, যাওয়ার পরে এইখানে যে আমরা 5,000-এর জায়গায় 1,000 করতেছি, করে এখানে আমরা একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করে ফেললাম। আর এখানে আমরা ইন্টার দিয়ে, এরপরে ইন্টার দিয়ে এখানে ন্যারেশন দিয়ে যেটাই করি সেটা দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা 103 নাম্বার আরেকটা ধরেন যে 2 জানুয়ারি, আরেকটা হলো আমরা তো একই ডেটে যেতে পারতেছি না, আমরা একই ডেটে নিতে পারতেছি, বাট 3 তারিখ 4 তারিখ আমরা নিতে পারতেছি না। তা আমরা এটা কাজ করি, আমরা জানুয়ারির 31 তারিখ নিই, জানুয়ারির 31 তারিখ নিয়ে এখানে আমরা আরেকটা ক্রিয়েট করি। এই নাম্বার 103 থাকলো, এখানে যদি আমাদের আলাদা কোনো রেফারেন্স নাম্বার থাকে সেটা আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এন্টার দিয়ে আবার যাচ্ছি বিসমিল্লাহ ট্রেডার্স, এখান থেকে ওই নাম্বারটাই এখানে দিচ্ছি, দেওয়ার পরে এন্টার দিচ্ছি, এরপরে এন্টার দিলাম, কন্ট্রোল এ দিয়ে নেক্সট স্টেপে যাচ্ছি, লোকাল পারচেজ থাকলো। এখানে কিন্তু আমরা যে একটা ডেলিভারি নোট একটু আগে করলাম, সেইটার যে আইটেম যতটুকু কোয়ান্টিটি আমরা নিয়েছিলাম তার বাকি কোয়ান্টিটি কিন্তু এখানে আমাদের এটাতে শো করতেছে। এবার যদি আমরা এন্টার দেই, এন্টার দিয়ে এখানে 8,000 কেজি আছে, আমরা ধরেন 3,000 কেজি দিলাম, এবং নেক্সট এখানে 5,000 আছে, এখানে 2,000 কেজি দিলাম, এটা দিলাম 2,000 কেজি, এবং এভাবে আমরা এন্টার লিস্ট দিয়ে এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। ধরেন আমরা আরো একটা রিসিপ্ট নোটে এবার যেটুকু আছে সবটুকু নিয়ে নিব, এন্টার দিলাম, এবারে একটা আরেকটা রেফারেন্স নাম্বার দিলাম, দেওয়ার পরে ওই ডেটেই আমরা ওর থেকে আরেকটা আমরা ডেলিভারি নোট নিচ্ছি। অর্থাৎ একই আপনার পারচেজ অর্ডারের এগেনস্টে যদি সাপ্লায়ার আপনাকে 10-12 ডেলিভারি দেয়, তো ওই একই নাম্বার থেকে যতক্ষণ পর্যন্ত আপনি ওইখানে ব্যালেন্স জিরো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই রেফারেন্স নাম্বারটা থাকবে। তবে এটা আপনাদের স্টকেও হিট করবে না, আপনাদের অ্যাকাউন্টিং এও হিট করবে না, বাট এটা আপনার এখানে একটা ট্র্যাকিং হিসেবে এটা থেকে যাবে, এটার কত পিস ছিল এটা থেকে যাবে আর কি। তারপরে এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে নেক্সট স্টেপে যাচ্ছি, লোকাল পারচেজ। ধরেন আমরা লাস্ট স্টেপ যেটা আছে এটাকে এখানে যে অবস্থায় আছে এইভাবে রেখে আমরা এটাকে সেভ দিচ্ছি, কন্ট্রোল এ দিয়ে চলে যাচ্ছি। এখন যদি আমরা 105 নাম্বারে যাই, এখানে যদি আরেকটা নাম্বার আমি ক্রিয়েট করি এবং ডেট দিলাম, পার্টি নেম দিলাম বিসমিল্লাহ ট্রেডার্স, এন্টার দিলাম, দেওয়ার পরে কিন্তু দেখেন এইখানে আর কোনো অর্ডার নাম্বার শো করতেছে না।
এতক্ষণ কিন্তু 101 নাম্বার শো করতেছিল। কারণ কি? কারণ হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমাদের ওই যে আপনার পারচেজ অর্ডারটা ওইটা ক্লোজ হয় নাই। যতক্ষণ পর্যন্ত ওখানে কোনো না কোনো ব্যালেন্স থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে শো করবে। যখনই এখানে আপনার ব্যালেন্স 0 হয়ে যাবে তখন আর এখানে অর্ডার নাম্বার শো করবে না, শেষ হয়ে যাবে। তো এইটা হলো বিষয়। এখন যদি আমার নতুন করে করতে হয় তাহলে আমাকে নতুন করে আবার নতুন করে ক্রিয়েট করে তারপরে আমাদেরকে নিতে হবে। তো এরপরে এখন যদি আমি যে আপনার এই ডেলিভারি গুলা দিল আমাদেরকে সাপ্লায়ার থেকে, যে পারচেজ গুলো আমরা করলাম, আমরা প্রথমে কোটেশন করছিলাম, সেটার এগেনস্টে ধরেন সাপ্লায়ার আপনাকে 4-5 বারে মিলে সব মালগুলা ডেলিভারি দিছে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে যতটুকু সে ডেলিভারি দিছে অতটুকু দিয়ে আমরা কিভাবে বিল করতে পারি। আর আজকে আমরা দেখব যে একটা পারচেজ অর্ডারের এগেনস্টে আমরা যতগুলা রিসিপ্ট নোট তৈরি করেছি, এবার সবগুলো দিয়ে কিভাবে আমরা একটা বিল তৈরি করতে পারি সেটা আমরা এবার দেখব। তো আমরা চলে যাচ্ছি ভাউচার অপশনে এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি এই যে পারচেজে যাওয়ার পরে আমরা এখানে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার আমরা এখানে দিয়ে দিব, যে বিলটা পার্টি আমাদেরকে দিয়েছে সেই বিল নাম্বার এখানে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করব। ধরেন 1-2-3-3-2 যেটা আছে দিলাম। আমরা ধরেন এটা 1 ফেব্রুয়ারিতে করতেছি, এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা এই ডেটটা হয়তো এই ডেটটা কিন্তু আগের ডেটও হইতে পারে, যে সাপ্লায়ার আপনাকে বিল দিছে আগের মাসের 31 তারিখে আর আপনি এসে করতেছেন পরের মাসের 1 তারিখে। তো এরকম হতে পারে, এই জন্য এই ডেটটা হবে সাপ্লায়ারের ডেট। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি বিসমিল্লাহ ট্রেডার্স, দেওয়ার পরে আমরা ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পরে আমরা এই জায়গা ওই জিনিসটাই দেখব, যে এই দেখেন এইখানে কিন্তু যে 3টা আমরা রিসিপ্ট নোট রিসিভ করেছি ওই 3টা নাম্বার কিন্তু এখানে শো করতেছে। রেফারেন্স নাম্বার হিসেবে যেগুলো আমরা ইউজ করেছিলাম সেই রেফারেন্স নাম্বারগুলো কিন্তু এখানে ট্র্যাকিং নাম্বারে লিস্ট অফ ট্র্যাকিং নাম্বার এই জায়গাটাতে আমরা এখানে শো করবে। এবার যদি আমরা প্রথমটা দিয়ে এটার ডেটও দেখাচ্ছে যে এটার নাম্বার ছিল এটা 31 জানুয়ারি, এটা ছিল 2 জানুয়ারি, এটা ছিল 31 জানুয়ারি, 3টা ডেটে বা 2টা ডেটে 3টা বিল। তো আমরা প্রথমটা নিলাম, নেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আবার দিলাম এন্টার দেওয়ার পরে কিন্তু বাকি 2টা আমাদের এখানে দেখাচ্ছে। এবার যদি আমরা পরের নাম্বারটা নিয়ে এন্টার দেই, দেওয়ার পরে পরেরটা আমাদের চলে আসলো। এরপরে যদি আমরা এন্টার দেই এবং লাস্টেরটা এবার আমরা নিয়ে নেই রিসিপ্ট নোট নাম্বার দিয়ে, এবার যদি এন্টার দিই এখন কিন্তু আর নাই, এই 3টাই ছিল। এবার এন্ড অফ লিস্ট এন্টার দিলাম, এরপরে বাকি ইনফরমেশন যেগুলো আছে এগুলো ফিল আপ করে এন্টার দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে চলে যাব, যাওয়ার পরে লোকাল পারচেজ থাকলো, থাকার পরে যদি আমরা এন্টার দেই তখন কিন্তু এইখানে আপনার প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ আপনাকে কিন্তু এইভাবে আলাদা আলাদা ভাবে এখানে শো করে সবগুলা বিল কিন্তু এই জায়গা নিয়ে আসছে, টোটালটা এখানে চলে আসছে। এরপরে যদি আমরা এখান থেকে কন্ট্রোল এ দিই তাতেও আমাদের সেভ হয়ে যাবে। আমরা যদি এখান থেকে কন্ট্রোল এ দিই তো আমাদের ফুল এটা কিন্তু সেভ হয়ে গেল। এবার যদি আমরা স্কেপ দিয়ে পিছনে আসি এবং আমরা একটু যাব, আমরা কয়েকভাবে আমাদের রিপোর্টটা দেখবো। আমরা প্রথমত ব্যালেন্স শিটে যাচ্ছি, যাওয়ার পরে অল্টার F1 দিয়ে এটাকে ডিটেলস করতেছি, করার পরে আমরা আসতেছি সানডে ক্রেডিটর্স অপশনে। আসার পরে এখানে যদি আমরা ইন্টার দেই, ইন্টার দিলে আমাদের কাছে এই যে বিসমিল্লাহ ট্রেডার্স টোটাল 46,70,000 টাকা আমরা এর কাছে দেনা হয়ে গেছে। বিসমিল্লাহ ট্রেডার্স আমাদের কাছে 46,70,000 টাকা পাবে। কারণ হলো কি? কারণ সে টোটাল আমার কাছে এত টাকার মাল ডেলিভারি দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা এটা জিরো না করব বা পেমেন্ট না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা লাইবিলিটিসে আমাদের এই অ্যামাউন্টটা শো করবে। স্যার হ্যাঁ স্যার ওই পার্টি অ্যাকাউন্টে নেমে যদি আমি ক্যাশ ইন হ্যান্ড দেই তাহলে তো আমার ক্যাশে হিট করবে। জি, যদি আমি পার্টি অ্যাকাউন্টে নেমে আমি ক্যাশ ইন হ্যান্ড দেই তাহলে তো আমার ক্যাশে হিট করবে, তাই না? পার্টি অ্যাকাউন্টিং হেড বুঝতে পারিনি আপনার কথা। স্যার আমি পরে প্রশ্ন করবো না, সমস্যা নেই। না ধরেন এখানে আমাদের এইখানে তো হচ্ছে বিসমিল্লাহ ট্রেডার্স, আচ্ছা এর থেকে পারচেজ করছি, তো এখানে আপনি ক্যাশ কিভাবে যোগ করবেন? এখানে তো ক্যাশ যোগ করার কোনো ওয়ে নাই। এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনি যদি ওই ডেটেই পেমেন্ট করেন তো আমাদেরকে
ভাউচারে যেতে হবে, ভাউচার থেকে এখান থেকে আমাদের যেতে হবে পেমেন্ট ভাউচারে। পেমেন্ট ভাউচারের মাধ্যমে আপনাকে ধরেন ব্যাংক থেকে আপনি পেমেন্ট দিচ্ছেন তার টাকাটা, সে তো আপনাকে মাল দিছে, মাল দিয়ে বিল টিল জমা দিছে, আপনি বিল ক্রিয়েট করছেন, এবার আপনি তার কাছে দেনা হয়ে গেছেন। তো আপনি চাইলে ওই দিনও তাকে পেমেন্ট করে দিতে পারেন। ইন্টার দিলাম, দেওয়ার পরে ধরেন এখানে বিসমিল্লাহ ট্রেডার্স ইন্টার দিলাম। তো এইখানে আমাদের মোটামুটি কারেন্ট ব্যালেন্স সে যেটা পাবে সেটাই আমাদের এখানে দেখাচ্ছে। আমরা চাইলে এখানে ধরেন 20 লাখ টাকা দিয়ে দিতে পারি। যদি আমরা 20 লাখ দেই, দিলে এখানে কিন্তু বিসমিল্লাহ ট্রেডার্স 26,70,000 টাকা এখন পাওনা দেখাবে। তার মানে এইভাবে আমাদেরকে পরিশোধ করতে হবে। ব্যালেন্সটা হচ্ছে পেমেন্ট ভাউচারের মাধ্যমে যখন আমি তার টাকাটা পরিশোধ করে দিব, তখন আমার দেনা যেটা লাইবিলিটি যেটা এটা কমতে থাকবে। আর যেহেতু আমাদের ব্যাংকে অলরেডি ব্যালেন্স এই যে লাল হয়ে গেছে দেখছেন, তার মানে হচ্ছে ব্যাংকের ব্যালেন্স যখন আপনার নেগেটিভ হয়ে যাবে তখন এখানে রেড সিগন্যাল দিবে, কারণ ব্যাংক অথবা ক্যাশ এটা তো মাইনাস হয়ে কখনো অ্যাকাউন্টস তৈরি হয় না। তবে আপনি চাইলে এখানে এন্ট্রি দিয়ে দিতে পারবেন, বাট তাতে বোঝা যাচ্ছে যে আপনার ব্যাংকে যেহেতু ব্যালেন্স নেই, তার মানে এন্ট্রির মধ্যে একটা গন্ডগোল লাগতেছে। এমনও হইতে পারে পরবর্তীতে আপনি রিসিভ করছেন বা রিসিভ এন্ট্রি গুলো আপনি পরে করতেছেন, আপনি আগে পেমেন্ট এন্ট্রি গুলো করে ফেলছেন। এরকম হইলে কোনো সমস্যা নাই, আবার ডেবিট ক্রেডিট হয়ে আপনার ব্যালেন্স হয়ে যাবে। তো এটাই হলো মূলত সিস্টেম। আমরা এখান থেকে আমরা এটা সেভ দিলাম না, হ্যাঁ, সেভ না দিয়ে এবার আমরা দেখলাম ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আরো একটা জায়গায় আমাদের এটা ইফেক্ট করছে। আমরা যদি ব্যালেন্স শিটে আসি, আবার আসার পরে যদি আমরা এখানে ক্লোজিং স্টকে আসি এবং ক্লোজিং স্টক থেকে ইন্টার দেই, তখন এই র ম্যাটেরিয়ালসে কিন্তু আমরা যে লোকাল পারচেস করছি টোটালটা সহ কিন্তু আমাদের এখানে ব্যালেন্সটা শো করতেছে। তার মানে যে পারচেসটা আমরা করেছি সেটা সহ কিন্তু এই ব্যালেন্সটা। আমরা যদি এইটাকে আরো একটু ডিটেলস করে দেখতে চাই, স্টক কিভাবে দেখলাম, ব্যালেন্স শিটে গেলাম, যাওয়ার পরে অল্টার F1 দিয়ে এটাকে ডিটেলস করলাম, দেন কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং স্টক এটাতে আমরা ঢুকতেছি। ঢোকার পরে র ম্যাটেরিয়ালস ইন্টার দিয়ে এটাতে ঢুকলাম। ঢোকার পরে এটাকে আমরা আরো বিভিন্ন ভাবে দেখতে পারি। কিভাবে দেখতে পারি, আমরা যদি এবার এখান থেকে কনফিগার অপশনে আসি, এই যে F12 কিবোর্ড থেকে যদি আমরা F12 প্রেস করি তাহলে আমরা কনফিগার অপশনে চলে আসবো, অথবা কনফিগারে আমরা ক্লিক করে যেতে পারি। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা কোয়ান্টিটি দেখব, তারপরে অল্টারনেট ইউনিট দরকার নাই, রেট দেখব, ভ্যালু দেখব, তারপরে হচ্ছে শো ওপেনিং ব্যালেন্স, আমরা ওপেনিং ব্যালেন্সও ইয়েস করে দিলাম, দেখব। তারপরে হচ্ছে ইনওয়ার্ড, মানে আমার স্টকে কখন কিভাবে ঢুকছে, কত পিস ঢুকছে সেটাও আমরা দেখব, ইয়েস দিলাম। এরপরে দিলাম হচ্ছে শো গুডস আউটওয়ার্ডস, আমার গোডাউন থেকে কিছু বেরিয়ে গেলে সেটাও আমরা দেখতে যাচ্ছি। এরপরে যদি আমরা বাকিটা যেভাবে আছে এভাবে রেখে কন্ট্রোল-A দিয়ে সেভ করে দেই, তো আমরা দেখব কি যে আমাদের এখানে কিন্তু পিরিয়ড একটা বিষয়, এখানে পিরিয়ড হচ্ছে 1 জুলাই টু 1 ফেব্রুয়ারি 2021 এই ডেট দেখাচ্ছে, ঠিক আছে। এই ডেটে আমাদের কোনো ওপেনিং ব্যালেন্স ছিল না। তারপর হচ্ছে ইনওয়ার্ড টোটাল এত আসছে, কোনোটা আউটওয়ার্ড হয় নাই, আর ক্লোজিং স্টক এটা দেখাচ্ছে। এবার যদি আমরা পিরিয়ডটা চেঞ্জ করি, পিরিয়ড চেঞ্জ করব হচ্ছে কিবোর্ডের F2 প্রেস যদি আমরা বাটন করি, F2 বাটন যদি প্রেস করি, তো আমরা এখান থেকে পিরিয়ড চেঞ্জ করতে পারবো। আমরা দিলাম 1/1/2024 এই ডেট দিলাম, দিয়ে লাস্ট ডেট ধরেন আজকের ডেট যেটা এই ডেটটি আসবে। এই ডেট যদি আমরা দেই, দেখেন তাতে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা এই ডেটের আগেই পিভিসি রেজিনটা পারচেস করেছিলাম। পারচেস করার পরে এই ডেটের এই যে 1 জানুয়ারি 2024 এর আগেই, যার কারণে এটা আমাদের ওপেনিং স্টক হিসেবে শো করতেছে, ঠিক আছে। তো এরপরে এর পরবর্তী যে সময় আছে এই সময়ের মধ্যে এটা আমরা পারচেস করছি, এবং আউটওয়ার্ড এখানে আমাদের দেখাচ্ছে যে আমরা এখান থেকে কোনো আউটওয়ার্ড আমাদের স্টক এখান থেকে মাইনাস হয়নি, শুধু আমাদের ইন হয়েছে। তো এভাবে আমরা আমাদের এই যে স্টক পিরিয়ডিক ভাবেও আমরা দেখতে পারি। আমরা যদি পিরিয়ডটা আরেকটু চেঞ্জ করি, আমরা মনে হয় যে বিভিন্ন ডেটে 2-3টা ডেটে মনে হয় আমরা নিয়েছিলাম, তো আমরা এখান থেকে ধরেন 1/1 না দিয়ে 1/2 দিলাম, দেওয়ার পরে এন্টার দিচ্ছি, এরপরে এন্টার দিচ্ছি, দেখেন টোটালটা কিন্তু আমাদের ওপেনিং স্টকে চলে গেছে। তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে যদি 2/1/24 এই ডেটটা নেই, তাতে কি আসে, 2/1/24 নিলে দেখেন, তার মানে হলো যে
এইগুলা এই পিরিয়ডের আগে এইগুলা ওপেনিং স্টক ছিল, তারপরে এইটার সাথে পরবর্তীতে 10,000 পিস পারচেস করা হয়েছে কেজি, এবং এই জায়গার এখানে পরবর্তীতে এটা পারচেস করা হয়েছে এবং পরবর্তীতে এইটা পারচেস করা হয়েছে, এবং বর্তমান স্টকের পজিশন হচ্ছে এইটা। তো এভাবে আমরা স্টকটাকে বিভিন্নভাবে আপনার পিরিয়ড চেঞ্জ করে বিভিন্নভাবে দেখতে পারি যে ওপেনিং কি, ইনওয়ার্ড কি, আউটওয়ার্ড কি। আউটওয়ার্ড যদি এটা র মেটেরিয়ালস হয় সেক্ষেত্রে আউটওয়ার্ড দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে যে আপনি আপনার র মেটেরিয়ালসকে ফিনিশ গুডস এ রূপান্তর করছেন, প্রোডাকশন করে ফিনিশ গুডস বানাই ফেলছেন, তখন আপনার র মেটেরিয়ালস মাইনাস হয়েছে এবং ফিনিশ গুডস আপনার প্লাস হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে স্টক আপনার মাইনাস হতে পারে। আর দ্বিতীয়ত হতে পারে আপনি যদি সেল করেন সেক্ষেত্রে আপনার স্টক মাইনাস হতে পারে। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের র মেটেরিয়ালস পারচেজ রিলেটেড বিষয়। এবার আসেন যে আমরা পারচেজ রিলেটেড আমাদের আরো ক্লাস আছে, আমাদের ভ্যাট রিলেটেড, ট্যাক্স রিলেটেড বিষয় ইনফরমেশন আছে, ঠিক আছে। বাট আজকে কিন্তু আমাদের এই বিষয় ক্লাস নাই। আমরা আজকে যে বিষয়গুলো আসছে সেইগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের যে র মেটেরিয়ালস গুলো হাতে আছে, কিছু আমরা করছি ইম্পোর্ট আর কিছু করছি লোকাল পারচেস করে আমাদের স্টকের মধ্যে আমরা র মেটেরিয়ালস রাখছি। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হলো আমাদের এই র মেটেরিয়ালস গুলাকে ইউজ করে আমরা কিছু ফিনিশ গুডস প্রোডাকশন করতে চাচ্ছি। তো সেই প্রোডাকশনের যে প্রসেস, সেই প্রসেসটা আজকে এখন আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য আমাদের যে জিনিস লাগবে সেটা হলো যে আমরা কিন্তু শুধুমাত্র র মেটেরিয়ালস এর যে আইটেমগুলা, এই আইটেমগুলো আমরা ক্রিয়েট করেছি, কিন্তু আমাদের যে ফিনিশ গুডস গুলা লাগবে এই ফিনিশ গুডস গুলা কিন্তু আমরা এখনো ক্রিয়েট করি নাই। তো সবার আগে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে আমাদের ফিনিশ গুডস গুলা ক্রিয়েট করতে হবে। ফিনিশ গুডস যদি আমরা ক্রিয়েট করতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এই যে ক্রিয়েট অপশনে। এখান থেকে আমরা স্টকের যে গ্রুপ ফিনিশ গুডস, এটা কিন্তু আমাদের ক্রিয়েট করা আছে। তো এজন্য আমাদের আর আপনার হচ্ছে স্টক গ্রুপ ক্রিয়েট করা লাগবে না। আমাদের লাগবে হচ্ছে ইউনিট লোকেশন। যদি আমরা আলাদা কোনো লোকেশন রাখতে চাই আমরা এখানে একটা লোকেশনও ক্রিয়েট করে দিতে পারি। আমরা লোকেশনে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের একটা লোকেশন আছে মেইন লোকেশন, তো এটা আমাদের থাকুক। আমরা নতুন আরেকটা ক্রিয়েট করতেছি, ক্রিয়েট নিয়তে যে এইটার নাম দিলাম হচ্ছে গোডাউন 1। এই গোডাউনে ধরেন আমাদের সব ফিনিশ গুডস থাকে, একাধিকও থাকতে পারে। তো এটা প্রাইমারি গোডাউন, প্রাইমারির আন্ডারে আমাদের থাকতেছে, আমরা একসেপ্ট করে দিলাম। একটা গোডাউন আমরা এবার ক্রিয়েট করলাম। দেন আমরা যদি ইউনিটে যাই তো আমরা এখানে ইউনিট ধরেন আমরা পিস নিব, সম্ভবত পিস আমাদের ক্রিয়েট করা আছে। পিস যদি দেই, হ্যাঁ এটা আমাদের ক্রিয়েট করা আছে, আমরা পিসেই ক্রিয়েট করব। তো এর বাইরে যদি কিছু থাকে আমরা এখানে ইঞ্চি ক্রিয়েট করতে পারি, তারপরে হচ্ছে আপনার মিটার ক্রিয়েট করতে পারি, তারপরে সবকিছু এখানে ক্রিয়েট করা যাবে। যত আপনার পরিমাপের যত একক আছে সবগুলো এখানে আমরা ক্রিয়েট করতে পারবো এখান থেকে। তো আমাদের যেহেতু পিস আমরা আপাতত নিতে চাচ্ছি সেই কারণে আমরা পিস যেহেতু আছে সেহেতু আর ক্রিয়েট করলাম না। এবার আমরা কি করব, আমরা স্টক আইটেম ক্রিয়েট করব। তো আমরা যাচ্ছি স্টক আইটেমে যাওয়ার পরে আমাদের যে প্লাস্টিক আইটেম গুলো আছে, এই মানে যে র মেটেরিয়ালস গুলো আছে এইগুলা দিয়ে আমরা মূলত কি তৈরি করি এটা হলো বিষয়। এখন এটা যে প্রতিষ্ঠানের আপনি কাজ করতেছেন সেই প্রতিষ্ঠান যা প্রোডাকশন করে সেটাই হলো আপনার ফিনিশ গুডস। তো আমরা জাস্ট এখানে একটা স্যাম্পল বা একটা নাম দিলাম, এইটা হচ্ছে একটা নাম, এই নামের জায়গায় আপনি হাজারো নাম ব্যবহার করতে পারেন। তো এটা তো এই জন্য যদি কারো কোনো আইডিয়া থাকে যে না এই নামটা দেন, সেটা আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা ওই নামটা দিতে পারি, অথবা আমাদের মতো করে আমরা এখানে একটা নাম দিয়ে দিতে পারি। ধরেন আমরা কিছু প্লাস্টিক আইটেম দিচ্ছি, যেমন হচ্ছে
আপনার বাথরুম অ্যাক্সেসরিজ এর মধ্যে কিছু আছে, সোপ কেস, এটা কালারের মধ্যে দিলাম আইভরি, এন্টার দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমরা আন্ডার দিয়ে দিলাম, হচ্ছে এটা হবে ফিনিশ গুডস এর আন্ডারে যাবে, আমরা ফিনিশ গুডস এ দিলাম। দেওয়ার পরে এন্টার দিচ্ছি এবং ইউনিটে এখানে আমরা দিয়ে দিচ্ছি পিস। দেওয়ার পরে এন্টার দিয়ে আমরা আর সবগুলো যেভাবে আছে সেভাবে রেখে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এরপরে আমরা দিচ্ছি, এখন এই নামটা যদি আমরা কপি করতে চাই, যে ওই ওই নামের সাথে আরো কিছু চেঞ্জ করে আমরা আইটেম ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, আমরা স্কেপ দিয়ে পিছনে আসতেছি, আসার পরে আমরা যাচ্ছি অল্টার অপশনে, অল্টার থেকে এখান থেকে আমরা স্টক আইটেমে যাচ্ছি এবং এইখানে দেখেন আমাদের স্টক গুলো শো করতেছে, যে সোপকেস আইভরি, এটাকে আমরা এখানে ঢুকলাম, ঢোকার পরে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার আমরা স্কেপ দিয়ে পিছনে চলে আসতেছি, আসার পরে আমরা আবার ক্রিয়েটে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে স্টক আইটেমে যাচ্ছি, যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে প্রেস করলাম। এরপরে আইভরিটা বাদ দিয়ে এখানে আমরা দিয়ে দিলাম কি লেভেন্ডার দিয়ে দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা ফিনিশ গুডস এর আন্ডারে দিচ্ছি, পিসে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই আইটেমটাই আরেকটা, মানে এগুলো আলাদা আলাদা কালার আর কি, চেরি দিলাম। এগুলা তো আসলে নাম আপনারা বুঝতেছেন যে এখানে যে কোনো নামই আপনারা ব্যবহার করতে পারবেন, মানে যা দিয়ে আপনি একটা আইটেম দিয়ে অন্য আইটেম ক্রিয়েট করতে গেলেই আপনাকে এই প্রসেসে ক্রিয়েট করতে হবে আর কি। তো র মেটেরিয়ালস থেকে যে কোনো ধরনের র মেটেরিয়ালস সেটা হতে পারে, এবং তার থেকে আপনি যে কোনো ধরনের ফিনিশ গুডস প্রোডাকশন করতে পারেন। একটু ফোনটা ধরে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু অনলাইন ক্লাসে আছি এর মধ্যে। লাগবে তো। সরি ডিস্টার্ব করলাম আপনাদেরকে একটু, আচ্ছা একটা ফোন আসছিল তো। আচ্ছা এরপর এন্টার দিয়ে আমরা সেভ দিলাম, দেওয়ার পরে আমরা আরেকটা আইটেম দিচ্ছি, এরপরে আরেকটা আইটেম দিই। আমাদের কিছু আইটেম লাগবে, কারণ আইটেম না, আইটেম যদি আপনার কম থাকে তাহলে কিন্তু ওই এন্ট্রি দিতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা হয় আর কি। মানে আমাদের যদি স্টক আইটেম কম থাকে তো বিভিন্ন রিপোর্ট টিপোর্ট দেখাইতে একটু ঝামেলা হয়, এই জন্য কয়েকটা আইটেম আমরা একটু ক্রিয়েট করে রাখতেছি, ঠিক আছে। আমরা এটাকে একটু কপি করে আসি, কপি করার জন্য আমরা অল্টারে যাচ্ছি, অল্টার থেকে আমরা স্টক আইটেমে যাচ্ছি, আইটেমে যাওয়ার পরে টিস্যু হোল্ডার এটাকে আমরা যাচ্ছি, যাওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এরপরে স্কেপ দিয়ে পিছনে যাচ্ছি, যে আমরা ক্রিয়েটে যাচ্ছি, এরপরে আমরা আইটেম স্টক আইটেম ক্রিয়েশনে যাচ্ছি, এরপরে আমরা এখানে সেভ দিচ্ছি।
স্যার র মেটেরিয়ালস এ ফিনিশ গুডসে একটু মানে কোনটা ফিনিশ গুডসে ইয়া করবো এন্ট্রি করবো আর কোনটা র মেটেরিয়ালসে এন্ট্রি করবো এটা যদি একটু দেখা করতেন। আমরা ফিনিশ গুডস আর র মেটেরিয়ালস, তাই না? আমরা দুটো গ্রুপ ক্রিয়েট করছি। কোনো প্রতিষ্ঠানের কিন্তু এটা নাও থাকতে পারে, কোনো প্রতিষ্ঠানের এমন থাকতে পারে যে সে একটা জিনিস কিনে আর ওই জিনিসটা আবার বিক্রি করে দেয়, এটাকে ট্রেডিং বিজনেস বলে, ঠিক আছে? তো সেটার ব্যাখ্যাটা আমরা পরে আসতেছি। আমরা মূলত এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে যখন কোনো প্রতিষ্ঠান আপনার ম্যানুফ্যাকচারার, অর্থাৎ সে বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস বা অ্যাসেম্বলিং প্রোডাক্ট, ধরেন যে ওয়ালটন কি করে, বিভিন্ন ধরনের পার্টস চায়না থেকে ইম্পোর্ট করে তারপরে সে অ্যাসেম্বলিং করে। তার মানে হলো যে একটা এসি তৈরি করতে গেলে হয়তো সে 10 ধরনের আপনার নাট বল্টু ইত্যাদি ইত্যাদি এই কম্প্রেসার কিনতেছে, ইম্পোর্ট করতেছে, করার পরে কি করতেছে, এই যেগুলা আপনার নাট বল্টু আছে এটা তো কোনো ফিনিশ প্রোডাক্টস না, এটা হচ্ছে আপনার র মেটেরিয়ালস এর মধ্যে গণ্য হবে। এখন দেখা যাচ্ছে যে যখন সে ইম্পোর্ট করতেছে বা কিনে নিয়ে আসতেছে যে আইটেম গুলা, এই নাট বল্টু হোক, কম্প্রেসার হোক, প্লাস্টিকের অন্য জিনিসই হোক, এর প্রত্যেকটা জিনিসই আপনার এখানে থাকবে র মেটেরিয়ালস হিসেবে। আর যখন এই র মেটেরিয়ালস গুলা এই নাট বল্টু জোড়া দিয়ে যখন ফাইনালি সে একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি করবে, একটা এসি বানাইলো, একটা ফ্রিজ বানাইলো, একটা মোটরসাইকেল বানাইলো, ওই মোটরসাইকেল হলো ফিনিশ গুডস। আর সে যে ইম্পোর্ট করে গোডাউনে রাখছে ওটা কিন্তু বেচবে না, সেই বেচবে হচ্ছে হয়তো সে এসি বেচবে, নইলে সে আপনার হচ্ছে ওয়াশিং মেশিন বেচবে, নইলে আয়রন বেচবে। অর্থাৎ এই আয়রনটা তৈরি করতে যে আইটেম গুলা তার লাগছিল এটা হচ্ছে র মেটেরিয়ালস, এটা হলো র মেটেরিয়ালস এর স্টকে যাবে। আর যখন আপনি ফিনিশ গুডস, এই যে আয়রন, ফাইনালি যে প্রোডাক্ট আপনার সেলেবল, যেটা বেচে ফেলবেন, ওইটা হচ্ছে আপনার ফিনিশ গুডস। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। জি। আচ্ছা, এবার আসি আমরা স্টক আইটেম, আর কিছু স্টক আইটেম একটু ক্রিয়েট করে আসি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে আর কি। ঠিক আছে, আমরা ক্রিয়েটে যাচ্ছি, স্টক আইটেমে গেলাম, যাওয়ার পরে কন্ট্রোল বি দিলাম, এখান থেকে আমরা এটাকে ল্যাভেন্ডার, এটা অলরেডি হয়ে গেছে নামটা। চেরি। আর যদি আমাদের এখানে এমন হইতো যে আমরা যেটা কিনতেছি ওইটাই বেচতেছি, যেটাকে ট্রেডিং বিজনেস বলে, তাহলে আর আমরা এখানে এই যে দুইটা গ্রুপ ক্রিয়েট করছি না, র মেটেরিয়ালস এর আন্ডারে দুইটা গ্রুপ ক্রিয়েট করছি, এটা আমাদের দুইটা ক্রিয়েট করার দরকার হইতো না, তখন আমরা একটা গ্রুপে ক্রিয়েট করতাম। ঠিক আছে, এই জন্য দুইটা করার কারণ হচ্ছে যে আমরা যেহেতু প্রোডাকশন বেস যেতেছি এই কারণে। আর প্রোডাকশন বেস গেলে আমরা দুইটাই দেখতে পারবো, যে ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে আমরা কিভাবে করব এবং প্রোডাকশন বেস হইলে সেটা আমরা কিভাবে করব। যেহেতু আমরা দুইটাই দেখতে চাচ্ছি সেই কারণে আমরা এখানে দুইটা গ্রুপ ক্রিয়েট করেছি, এবং নেক্সট টাইম আপনাদের ওটাও দেখানো হবে যে একটা ট্রেডিং বিজনেস সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, দেন আমরা নেক্সট অপশনে যাচ্ছি, চেরি দিলাম, এরপরে আমরা কন্ট্রোল ভি দিচ্ছি। আচ্ছা, আমরা মোটামুটি 8টা আইটেম এখানে ক্রিয়েট করেছি। এবার আমরা একটু যখন কোনো প্রতিষ্ঠান র মেটেরিয়ালস থেকে ফিনিশ গুডস প্রোডাকশনে যাবে, তো সেক্ষেত্রে তার সিস্টেমটা কিভাবে মেনটেন করতে হবে সেই বিষয়টা আমরা এখন শেয়ার করব। তার আগে আমরা একটু বলে রাখি, সেটা হলো যে যখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসতেছি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আপনার এখানে ওভারহেড গুলো এখন আমাদের শো করতেছে না, তো এখানে ওভারহেড গুলা যখন আমরা ক্রিয়েট করব তখন ওভারহেড গুলা শো করবে। ওভারহেডের মধ্যে দুইটা এক্সপেন্স থাকে, দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্স। তো যে সব প্রতিষ্ঠান আপনার ম্যানুফ্যাকচার বেস, ঠিক আছে, যারা প্রোডাকশন করে, প্রোডাকশন হাউস,
আছে যারা র মেটেরিয়ালস থেকে ফিনিশ প্রোডাক্টস তৈরি করে, তো তাদের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে এরকম যে যখন তারা আপনার র মেটেরিয়ালস যখন সে ইম্পোর্ট করে তখন কিন্তু আমরা একদম গোডাউন পর্যন্ত পৌঁছা পর্যন্ত যত টাকা খরচ ছিল, গাড়ি ভাড়া থেকে শুরু করে সিএনএফ কস্ট, তারপরে কাস্টমস ডিউটি, ইন্স্যুরেন্স যা ছিল সব কিন্তু আমরা ওই র মেটেরিয়ালসটা ইম্পোর্টের যে কস্টিং, ওই কস্টিং এর মধ্যে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। তো এখন প্রোডাকশন করতে যে কিন্তু একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের খরচ আছে। প্রোডাকশন যারা করতেছে তাদের স্যালারির খরচ আছে, ইলেকট্রিসিটি বিল আছে, তারপরে হচ্ছে আপনার মেইনটেনেন্স চার্জ আছে, রেন্ট থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার আরো অনেক ধরনের খরচ থাকতে পারে, ঠিক আছে। এখন এই যে খরচগুলা, এই খরচগুলাকে আমরা সাধারণত এখানে ডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে দেখাবো। অর্থাৎ প্রোডাকশন করতে যে সেল করার আগেই যে খরচগুলো আমাদের হয়ে যায় এই খরচগুলো আমরা দেখাবো এখানে ডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে। আর ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে এরপরে যে খরচগুলো আছে, হেড অফিসের খরচ, আপনার হেড অফিসের মার্কেটিং সেকশনের ইনসেনটিভ, স্যালারি, হেড অফিসের অ্যাডমিন, অ্যাকাউন্টস এর স্যালারি, হেড অফিসের কনভেন্স, তারপরে হচ্ছে আপনার যা আছে মোটামুটি এন্টারটেইনমেন্ট, এই রিলেটেড যত খরচগুলো আছে এই খরচগুলোকে আমরা দেখাবো ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে, ঠিক আছে। তার মানে ডিরেক্ট এক্সপেন্স এবং ইনডিরেক্ট এক্সপেন্স এই দুটো জিনিস কিন্তু আমাদের একটু মানে মাথায় রাখা লাগবে যে কোন খরচটা কোথায় যাচ্ছে। আর আমরা যখন প্রোডাকশন করব, প্রোডাকশন করার সময় কি করব, আমাদের যখন র মেটেরিয়ালস ইম্পোর্ট করেছিলাম সেখানে কিন্তু আমরা র মেটেরিয়ালস আমাদের গোডাউন আসা পর্যন্ত যে কস্টিং, টোটাল কস্টিং কিন্তু আমরা সেখানে ঢুকিয়ে দিয়েছি। এমনকি লেবার, ওই যে আপনার লোডিং আনলোডিং এর ক্ষেত্রে যে লেবারটা থাকে সেই লেবারের কস্টও কিন্তু আমরা যখন ইম্পোর্ট করেছি সেই ইম্পোর্ট কস্টিং এর ভিতরে দেখিয়ে দিয়েছি। তো এই কারণে আমরা এখানে দুইটা ওভারহেড ক্রিয়েট করে নিতে পারি। আমরা যাচ্ছি ক্রিয়েট অপশনে, ক্রিয়েট থেকে আমরা যাচ্ছি গ্রুপে, গ্রুপের আমরা এখানে একটা দিলাম হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডকে আমরা ডিরেক্ট এক্সপেন্সের আপনার ডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে আমরা দিয়ে দিব হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডকে, ঠিক আছে। এই যে ডিরেক্ট এক্সপেন্স এইগুলা কিন্তু আগে থেকেই আপনার আমাদের এইগুলা কিন্তু এই যে চার্ট অফ অ্যাকাউন্ট যেগুলা, এগুলা কিন্তু আগে থেকেই যখন আপনি কোম্পানি ক্রিয়েট করবেন অটোমেটিক্যালি আপনার এইগুলা ক্রিয়েট হয়ে যাবে। ডিরেক্ট এক্সপেন্স, ইনডিরেক্ট এক্সপেন্স এগুলো কিন্তু চলে আসবে। তো আমরা ফ্যাক্টরি রিলেটেড যে কস্টিং গুলো আছে এই ফ্যাক্টরি ওভারহেডটাকে আমরা দিয়ে দিচ্ছি ডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে। এখানে দিয়ে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতেছি এবং আরো একটা গ্রুপ আমরা ক্রিয়েট করতেছি। বলেন স্যার, ফ্যাক্টরি ওভারহেড তো ডিরেক্ট এক্সপেন্সে হবে না স্যার, কিসে হবে? ইনডিরেক্ট এক্সপেন্সে হবে, কারণ না, এটা হচ্ছে আনইন্ডিভিজুয়াল, কারণ এটা হচ্ছে আপনার যে সরাসরি আমাদের আপনার এই প্রোডাকশনের সাথে তো জড়িত নয়। আচ্ছা, আর আপনি এটা- দিয়ে অসুবিধা নাই, আপনি ওটা ডিরেক্ট ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে দিয়েই করেন, সমস্যা নাই। আমরা এখানে যেটা দেখাচ্ছি এটা দেখেন, আপনি দিয়ে করেন, সমস্যা নাই, ঠিক আছে। এবং আমরা এখানে আরো কিছু ওভারহেড দিব হচ্ছে আপনার ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে। এখানে আমরা দিতে পারি হচ্ছে অ্যাডমিন এন্ড অ্যাকাউন্টস ওভারহেড, এবং এটাকে আমরা দিচ্ছি ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে। তারপরে আমরা আরেকটা দিচ্ছি হচ্ছে মার্কেটিং ওভারহেড, এটাকেও আমরা ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে ক্রিয়েট করে রাখতেছি। দুইটা গ্রুপ আমরা এখানে ক্রিয়েট করে রাখলাম। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা যদি এবার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে আমরা এখানে কিন্তু এই যে এখন ডিরেক্ট এক্সপেন্স এবং ইনডিরেক্ট এক্সপেন্স এই দুইটা জিনিস কিন্তু ওপেন হয়েছে, ঠিক আছে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের যে র মেটেরিয়ালস আছে সেই র মেটেরিয়ালস থেকে আমরা ফিনিশ গুডস কিভাবে প্রোডাকশন করব সেই জায়গায় আমরা চলে যাব।
তো সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ভাউচার অপশনে। ভাউচার থেকে আমরা এই যে জার্নাল আছে, জার্নালের এই যে রাইট সাইডে যদি অ্যারো যেটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে পাবো হচ্ছে স্টক জার্নাল। তো আমরা এখান থেকে স্টক জার্নাল এই ভাউচারটাতে আমরা যাচ্ছি। যাওয়ার পরে এখানে যেটা আমরা মেনটেন করব সেটা হচ্ছে যে আমরা যে র মেটেরিয়ালস গুলা ইম্পোর্ট করেছি বা লোকাল পারচেস করেছি, যাই করেছি সেইটা হচ্ছে আমরা এই সাইডে দেখাবো। এই যে এটা হচ্ছে সোর্স বা কনজাম্পশন, এটা আমাদের এখানে যে স্টকটা আমাদের ঢুকবে সেইটা আমাদের স্টক থেকে মাইনাস হয়ে যাবে। আর প্রোডাকশন সাইডটাতে যে আইটেমগুলো আমরা ক্রিয়েট করব সেই আইটেমগুলো আমাদের এই সাইডে শো করবে। এইটা হচ্ছে বিষয়। আর এগুলা অবশ্যই আপনার যে কস্টিং টস্টিং যেগুলো আছে এগুলা কিন্তু আপনাকে অবশ্যই কস্টিং অ্যান্ড বাজেটিং সেকশন থেকে আপনাকে এগুলাকে প্রপারলি মেনটেন করে তারপরে আপনাকে এখানে আসতে হবে। তার মানে হলো যে এগুলা কিন্তু এক্সেলে আগে আপনাকে মেনটেন করতে হবে। আমরা এখানে দেখাচ্ছি ডামি একটা অ্যাকাউন্টস, এটা কিন্তু মানে এটা কিন্তু ইয়া না, আইন না যে এখানে যেটা করছি এইটাই বিষয়। তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে প্রথমত স্টকের যে আইটেমগুলো শো করব এবং এখান থেকে যে প্রাইসগুলো আছে সেই প্রাইসগুলো অটোমেটিক্যালি এখান থেকে কনজাম্পশনে আমাদের নিয়ে নিবে। আর যখন আমরা প্রোডাকশনে যাব তখন আমাদেরকে আগে আপনাকে চিন্তা করতে হবে যে যে আইটেমগুলো আমরা ক্রিয়েট করতেছি সেই আইটেমগুলা যদি আমরা প্রপারলি, এখানে আমরা যদিও কস্টিং শিখাবো না, আমরা কস্টিং এর বিষয়ে আমাদের এখানে কোনো ক্লাস নাই, আমরা কস্টিং এর ব্যাপারে আপনাদেরকে বলিও নাই যে কস্টিং শিখাবো। তো আমরা তারপরে র মেটেরিয়ালস এর ইম্পোর্টের যে কস্টিংটা সেটা আমি দেখিয়েছি আপনাদেরকে। আর এখানে আপনাদেরকে জাস্ট কস্টিং এর উপরে একটা ধারণা দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে কি যে যেহেতু আপনি র মেটেরিয়ালস কিনবেন কেজিতে আর আপনি যদি সেইটা প্রোডাকশন করেন পিসে, তখন কস্টিংটা আপনি কিভাবে করবেন? প্রসিডিউরটা কি? প্রসিডিউর হচ্ছে যে আপনি কত কেজি এখানে ইউজ করতেছেন, এই সাইডটাতে আপনি কত কেজি একটা সাইকেলে বা একটা টাইমে অথবা একদিনে, যদি আপনি টোটাল 100 কেজি র মেটেরিয়ালস বা 1000 কেজি র মেটেরিয়ালস নেন, সেই 1000 কেজি র মেটেরিয়ালস দিয়ে যখন আপনি আইটেমটা পিসে ক্রিয়েট করতেছেন তখন আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রত্যেক পিসের ওয়েট আপনার জানতে হবে। প্রত্যেক পিসের ওয়েট জানার পরে এখানে টোটালটার যে কস্টিং আসছে, যত কেজি ধরেন এটা মিলে 100 কেজি হয়েছে, এই 100 কেজির কস্টিং হয়েছে ধরেন যে 1 লাখ টাকা, বা 100 কেজি বা 1000 কেজি ধরেন এটার দাম হয়েছে 1 লাখ টাকা, তাহলে পার কেজির দাম কত পড়ে? এখন সেই হিসাবে আপনার প্রত্যেকটা ফিনিশ প্রোডাক্ট যেটা আছে সেই ফিনিশ প্রোডাক্টের ওয়েট কতটুকু আছে তার ভিত্তিতে কিন্তু আপনার এখানে প্রাইসটা নির্ধারণ হবে, ঠিক আছে? এইটার সাথে আপনারা যদি চান তাহলে আমরা এক্সেলে একদিন একটা আলাদাভাবে করে দেখাবো, অসুবিধা নাই। কিন্তু এই জায়গাতে আমরা যেটা স্টক মেনটেন করতেছি সেটা আমরা একটু দেখি যে কিভাবে আমরা করতেছি। তো আমাদেরকে প্রথমত র মেটেরিয়ালস যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমরা ধরে নেব। আমরা এখান থেকে পিভিসি আমরা আগে ডেটটা একটু চেঞ্জ করে আসি, আমরা ফেব্রুয়ারির 1 তারিখে আছি, তো আমরা এখান থেকে ধরেন পরের মাসে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য একটু রিপোর্ট দেখে বুঝতে সুবিধা হবে, এই জন্য আমরা একটু ডেটটা চেঞ্জ করতেছি। আমরা ভাউচারে আবার যাচ্ছি, যাওয়ার পরে F2 দিয়ে আমরা এখান থেকে 1/3/24 ডেট দিচ্ছি, এটা উপরে স্পেস দিচ্ছি, পিভিসি কম্পাউন্ড দিলাম, কম্পাউন্ড দেওয়ার পরে এটা আইটেমের ডেসক্রিপশন লাগলে আমরা এখান থেকে দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে কোয়ান্টিটি দিতে হবে। ধরেন আমাদের পিভিসি কম্পাউন্ড আমাদের কত কেজি ছিল? 15,000 কেজি ছিল, ঠিক আছে? তো এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে আপনার 1000 কেজি, সরি পিভিসি কম্পাউন্ড নিচ্ছি আমরা এখান থেকে 1000 কেজি। এবং এখানে আমাদের কিন্তু গোডাউনও দেখাই দিতে হবে যে আমাদের গোডাউন ছিল মেইন গোডাউনে, এখানে আমার মেইন গোডাউনটা আমরা নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমরা দিলাম হচ্ছে 1000 কেজি, ইন্টার দিলাম, এবং এটার কস্টিং ছিল হচ্ছে 130 টাকা, দেওয়ার পরে ইন্টার দিলাম, ইন্টার দিয়ে এরপরে এখানে আসতেছি, এরপরে আমরা আসতেছি নেক্সট আইটেমে, আসার পরে ইন্টার দিলাম, দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার এখানে গোডাউন দেখাই দিতে হবে। আমরা এখানে আসার পরে কিবোর্ড থেকে যদি স্পেস বার চাপি তাহলে আমাদের কিন্তু এই যে গোডাউনে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যে গোডাউনে আমাদের র মেটেরিয়ালস আছে সেই গোডাউন থেকেই কিন্তু আমাদেরকে এটা মেনটেন করতে হবে বা দেখাইতে হবে, তা না হলে আপনি যদি অন্য গোডাউন দেখান তখন কিন্তু স্টক এলোমেলো হয়ে যাবে। এই জন্য একাধিক গোডাউন মেনটেন করার ক্ষেত্রে আপনাদেরকে
এন্ট্রি দেওয়ার সময় অবশ্যই গোডাউনটা খেয়াল করে দেখে তারপর এন্ট্রি দিতে হবে। এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে ধরেন আমাদের কত কেজি ছিল, 40,000 কেজি, আমরা ধরেন এখান থেকে নিচ্ছি 2,000 কেজি। এন্টার দিচ্ছি। এটা এখানে কিন্তু আমাদের যে কস্টিং প্রাইস ছিল ওই কস্টিং প্রাইসটাই পারচেজ করার সময় যে কস্ট আমাদের ছিল ওই কস্টটা এখানে শো করতেছে। এন্টার দিলাম, দেওয়ার পরে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এখানে পিভিসি স্টেবিলাইজার এন্টার দিচ্ছি, স্পেস দিয়ে আমরা এখান থেকে গোডাউন দেখাইলাম। দেখানোর পরে এখানে আমরা দিলাম 500 কেজি, প্রাইস ছিল এটা। এরপরে আমরা আর কি র মেটেরিয়ালস আমাদের আছে, স্টেরিক অ্যাসিড আছে, এটা আমরা এখানে নিলাম। নেয়ার পরে এটাকে আমরা দিলাম 100 কেজি, এখানে মেইন গোডাউন, তো এখান থেকে আমরা নিলাম 100, নিয়ে এটার প্রাইস ছিল এটা। এখন আমাদেরকে এই যা হলো বিষয় যে আমরা টোটাল এখানে আরো র মেটেরিয়ালস আপনার ইউজ হইতে পারে, ঠিক আছে। এইটা কিন্তু যারা প্রোডাকশন হাউসে আছে, আপনার প্রোডাকশনের সাথে রিলেটেড যারা এই তথ্যগুলো প্রোভাইড করবে তারা, এটা কিন্তু অ্যাকাউন্টস এর কাজ না। আপনার কোন র মেটেরিয়ালস কত কেজি দিয়ে কি প্রোডাক্ট প্রোডাকশন করা হয়, এইটা যারা ইঞ্জিনিয়ার আছে, যারা প্রোডাকশনের সাথে রিলেটেড, তারা কিন্তু এটা মেনটেন করবে এবং এই রিপোর্টটা টোটালি তারা দিবে, ঠিক আছে। যে কত কেজিতে কত পিস তৈরি হচ্ছে, এটা কিন্তু অ্যাকাউন্টস এর জানার বিষয় না, এটা হচ্ছে প্রোডাকশন রিলেটেড বিষয়। ওরা আপনাকে এই তথ্য দিবে, তাদের কাছে খাতা কলম থাকবে, তাদের কাছে প্রতিদিনের রিপোর্ট মেনটেন করার জন্য পেপারস থাকবে, সেখানে তারা জানাই দিবে যে আমি আজকে টোটাল এত পিস এত কেজি র মেটেরিয়ালস এই আইটেম ইউজ করে আমি টোটাল এত পিস ফিনিশ গুডস প্রোডাকশন করেছি। তো এই রিপোর্টটা কিন্তু দিবে হচ্ছে আপনার প্রোডাকশন হাউস, যারা এটা প্রোডাকশন করতেছে। সেই রিপোর্টটা যখন অ্যাকাউন্টসে আসবে, অ্যাকাউন্টস তখন টালিতে এইভাবে এন্ট্রি দিবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে টোটাল কত কেজি আসছে, টোটাল কেজিটা আমাদের যেহেতু একটা লিটার আছে, যার কারণে টোটাল কেজিটা আমাদের এখানে আসেনি। যদি এটা কেজি থাকতো তাহলে অটোমেটিক্যালি এখানে কেজির যোগফল আমরা পাইতাম। তবে এখানে আমরা ভ্যালু দেখতেছি 5,03,060 টাকার এই পরিমাণ হচ্ছে আমার এখন এই আইটেম গুলার কস্টিং প্রাইস, র মেটেরিয়াল যেটা আছে। তাহলে আমি যখন ফিনিশ গুডস প্রোডাকশন করতেছি সেক্ষেত্রে কিন্তু এর কাছাকাছি একটা ভ্যালু তৈরি হবে। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো যে যখন আমরা র মেটেরিয়ালস থেকে ফিনিশ গুডস প্রোডাকশন করব, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে আমাদের স্ক্র্যাপ তৈরি হইতে পারে, ঠিক আছে। স্ক্র্যাপ মানে হচ্ছে যে আপনি যত কেজি র মেটেরিয়ালস নিয়েছেন তত কেজি আপনার ফিনিশ গুডস প্রোডাকশন হবে না। এখানে 8-10 কেজি 20 কেজি 50 কেজি কিন্তু নষ্ট হবে, ওয়েস্ট হবে। এই ওয়েস্টেজকে আপনি ওয়েস্টেজ নামে রাখতে পারেন, স্ক্র্যাপ নামে রাখতে পারেন, যে নামে আপনি রাখেন। এরপরে আমরা যদি ইন্টার দিই, ধরেন আমাদের সব র মেটেরিয়ালস এখানে নেওয়া হয়ে গেছে, পরিমাণ নেওয়া হয়ে গেছে, এর কস্টিং প্রাইস অটোমেটিক্যালি পেয়ে গেছে, টোটাল ভ্যালু আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে কনজাম্পশন, আমার স্টক থেকে মাইনাস হবে। দেন আমি ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু প্রোডাকশন সাইডে আমাদের এটা চলে আসছে অলরেডি। তো প্রোডাকশন সাইডে আসার পরে যদি আমরা স্পেস দিই, স্পেস দিলে আমরা একটু আগে যে ফিনিশ গুডস গুলা তৈরি করেছি সেই ফিনিশ গুডস গুলো আমরা এখানে দিব। ধরেন সোপ কেস, এটা আমরা দিচ্ছি, দেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে আমরা স্পেস দিচ্ছি, দিয়ে আমরা গোডাউন 1-এ রাখবো। ধরেন এটা, তো আমরা গোডাউন 1-এ রাখলাম। রাখার পরে আমাদের এই সোপ কেস এইটা ধরেন এইটা আমাদের তৈরি হয়েছে 5,000 পিস। এন্টার দিলাম। এখন এই কস্টিংটা আপনাকে দিতে হবে। এই কস্টিংটা আপনি কিভাবে দিবেন, এটা আমরা এখন দিচ্ছি আন্দাজে, সোজা কথা যেটা, হ্যাঁ, এটা আমরা দিচ্ছি আন্দাজে। আর প্রপারলি কিভাবে দিবেন, প্রপারলি দিবেন আপনি এক্সেলে মেইনটেইন করবেন টোটাল আপনার এইখানে টোটাল কত কেজি র মেটেরিয়ালস ইউজ হইলো, আর এই আইটেমটা তৈরি করতে যে আপনার কত গ্রাম র মেটেরিয়ালস ইউজ হয়েছে, সেই হিসেবে পার পিসের কস্ট কত পড়েছে সেই ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে এক্সেলে করে দেন আপনাকে এই প্রাইসটা এখানে বসাইতে হবে। কিন্তু এখানে আমরা দিচ্ছি ধরেন 15 টাকা, ধরেন আমরা এখানে যেটা দিলাম এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা দিচ্ছি, বা আমরা আন্দাজে এটা দিচ্ছি যে কস্ট আমাদের 15 টাকা পড়ছে। এটা আমরা 5,000-এর জায়গায় 15,000 দিয়ে দিলাম, তা না হলে আমাদের এই ফিগারের সাথে মিলাইতে কষ্ট হবে। এরপরে এন্টার দিচ্ছি, এরপরে আমরা ধরেন স্পেস দিলাম, স্পেস দিলে আমরা এখানে অন্য আইটেমও আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে গোডাউন 1-এ আমরা রাখতেছি, রাখার পরে এখানে ধরেন আমাদের 5,000 পিস, এবং এটা ধরেন এটাও আমাদের 15 টাকা পার পিস।
এরপরে এন্টার দিচ্ছি, এরপরে স্পেস দিচ্ছি, দেওয়ার পরে আমরা নেক্সট আরেকটা আইটেমে যাচ্ছি, যাওয়ার পরে এটা ধরেন আমাদের 6000 পিস, সরি গোডাউন দিতে হবে আগে, তারপরে ধরেন এটা আমাদের 12 টাকা পিস পড়ছে। তো এটা দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম, স্পেস দিলে আমরা আবার স্টকটা নিতে পারবো। ধরেন এই আইটেমটা, এটা আমাদের গেছে 10,000, সরি গোডাউন দেওয়ার পরে এটা আমাদের ধরেন 16 টাকা প্রাইস পড়ছে। এটা পরিমাণের উপর ডিপেন্ড করতেছে যে আপনার, এটা আমি ক্লিয়ার করে বলে দিলাম যে কিভাবে আপনি এটা মেনটেন করবেন, ঠিক আছে। তো এরপরে আমরা এন্টার দিচ্ছি, টোটাল আমাদের এইটা টোটাল কস্ট ছিল। এখন দেখা যাচ্ছে যে এইখানে আমাদের স্ক্র্যাপ নামে একটা আইটেম ক্রিয়েট হওয়ার কথা ছিল, আমরা এটা এখানে নিয়ে আসতে পারি নাই। তো আমরা এখানে স্পেস দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখানে আরেকটা আইটেম ক্রিয়েট করব। এখান থেকে আমরা যাচ্ছি ক্রিয়েট অপশনে, এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের আরেকটা আইটেম ক্রিয়েট করার অপশন আসলো। এখানে আমরা স্ক্র্যাপ দিলাম, এটা আমাদের যাবে, এটা র মেটেরিয়ালস স্টকে রাখতে পারেন, ফিনিশ স্টকে রাখতে পারেন, অথবা প্রাইমারির আন্ডারে রাখতে পারেন। আমরা র মেটেরিয়ালসেই রাখতেছি। রাখার পরে এটা আরেকটা গোডাউনও আপনি ক্রিয়েট করে নিতে পারেন প্রয়োজনে। এরপরে এটা কেজিতে মেইনটেইন হবে, এন্টার দিচ্ছি, এন্টার দিচ্ছি। এরপরে এই যে স্ক্র্যাপ আসলো, এরপরে এখানে আমরা ধরেন যে 50 কেজি আপনার গোডাউন অবশ্যই আপনাকে দেখা দিতে হবে। আমরা মেইন গোডাউনে এটা রাখতেছি, অথবা অন্য কোনো গোডাউনে আমরা রাখতে পারি, চাইলে আমরা এখান থেকে গোডাউন ক্রিয়েটও করে রাখতে পারি। আমরা মেইন লোকেশনেই রাখলাম, রাখার পরে এটা ধরেন আমাদের 200 কেজি। আর এটা আমাদের যেহেতু এটা হচ্ছে স্ক্র্যাপ মানে নষ্ট আইটেম, তো আপনার সর্বোচ্চ 20 টাকা কেজি হিসেবে, যেটা আপনি আপনার অ্যানালাইসিস করতে হবে যে এইটার আসলে ভ্যালু আপনার কত আছে, সেই ভ্যালুটাই আপনাকে দিতে হবে। তো আমরা এখানে দিচ্ছি জাস্ট অ্যাকাউন্টস দেখানোর জন্য, ঠিক আছে, এন্টার দিলাম। তো ধরেন যে এই হলো আমাদের টোটাল কস্টিং হইলো। তো এরপরে যদি আমরা এন্টার দেই, এন্টার দিয়ে আমরা এরপরে ন্যারেশন লিখে দেন যদি আমরা সেভ দেই, ইয়েস করে দিলাম, আমাদের প্রোডাকশন যে সিস্টেম সেটা মেইনটেইন হয়ে গেল, আমাদের র মেটেরিয়ালস কনজাম্পশন হয়ে গেল এবং ফিনিশ প্রোডাক্টস প্রোডাকশন হয়ে গেল। তো আমরা একটু রিপোর্টটাতে যেয়ে দেখি যে আমাদের আসলে এখন কি দাঁড়াইছে। আমরা যদি স্টক সামারিতে যাই, এখান থেকে এই যে স্টক সামারিতে যাওয়ার পরে দেখলাম যে আমাদের যে র মেটেরিয়ালস ছিল, সেই র মেটেরিয়ালস আমরা কিন্তু এ পর্যন্ত ফিনিশ প্রোডাক্টস আমরা রিসিভ করিনি। এই মাত্র প্রোডাকশন যে কনজাম্পশন এবং প্রোডাকশন এন্ট্রি, সেইটা এন্ট্রি করার মাধ্যমে আমাদের র ম্যাটেরিয়ালস থেকে ফিনিশ প্রোডাক্ট চলে গেল, ঠিক আছে। তো আমাদের দেখা যাচ্ছে যে এইটা আমাদের প্রোডাকশন হয়েছে। আমরা এন্টার দেই, দেওয়ার পরে দেখবো যে এই যে আমাদের এই আইটেমগুলো এই মাত্র যেগুলো প্রোডাকশন করছি কত কস্ট ছিল, সেই কস্ট অনুযায়ী ভ্যালু কত আছে সেই স্টকটা আমাদের এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি ধরেন এবার র মেটেরিয়ালস এর স্টক আমরা এবার একটু দেখি, আবার যাচ্ছি হচ্ছে আপনার স্টক সামারিতে, র মেটেরিয়ালস এ যাচ্ছি, যাওয়ার পরে আমরা যে কনফিগার অপশন থেকে আমরা ওপেনিং স্টক ইয়েস করলাম, তারপরে ইনওয়ার্ড ইয়েস করলাম, আউটওয়ার্ড ইয়েস করলাম, দিয়ে কন্ট্রোল এ দিলেন। দেওয়ার পরে এখন দেখেন আপনার স্টকের সিস্টেমটা, যে আমাদের প্রথম স্টক ছিল এইটা, ঠিক আছে, এইখানে আমাদের এই স্টকটা ছিল। এবার যখন আমি প্রোডাকশন করছি, তো প্রোডাকশনে আমার যতটুকু র মেটেরিয়ালস ইউজ হয়েছে সেটা আউটওয়ার্ডে আমাদের এখানে স্টকে দেখাচ্ছে। এবং আমরা এখানে এই যে স্ক্র্যাপ তো পরবর্তীতে আমরা ক্রিয়েট করেছি, তো এই র মেটেরিয়ালস গুলো আমাদের গোডাউন থেকে বের হয়ে গেছে। বের হয়ে কি হয়েছে, এটা কিন্তু আমাদের র মেটেরিয়ালস এর জায়গায় ফিনিশ গুডস তৈরি হয়ে গেছে, যার কারণে এখানে আমাদের আউটওয়ার্ড হিসেবে এখানে দেখাচ্ছে। এবং আমাদের যে ওপেনিং স্টক ছিল, এটা ছিল ধরেন 15,000 কেজি, তার থেকে আমি 1000 কেজি কি করছি, র মেটেরিয়ালস ইউজ করে ফিনিশ মানে প্রোডাক্ট তৈরি করেছি। তৈরি করতে যে আমি 1000 কেজি ইউজ করেছি, অতএব 15,000 কেজি থেকে এখন 1000 কেজি মাইনাস হয়ে গেল, এবং এখন আমার স্টকে আছে কত, 14,000 কেজি। ঠিক একইভাবে এটা ছিল আমার প্রথম ছিল 40,000 কেজি, আমি টোটাল পারচেস করেছিলাম, ইম্পোর্ট করেছিলাম। এরপরে আমি কি করলাম, এইখান থেকে 2000 কেজি নিয়ে আমি কিছু ফিনিশ প্রোডাক্টস তৈরি করছি, তৈরি করতে যে আমি এই 2000 কেজি ইউজ করেছি, করার পরে আমার বর্তমান যেটা স্টক সেটা আমাদের এখানে শো করতেছে। এবং এই আইটেমটাও ঠিক একইভাবে আমাদের এখানে শো করতেছে।
আর এই যে যে আমাদের ক্লোজিং স্টক স্ক্র্যাপ কিন্তু আমাদের কোনো জায়গায় ছিল না, আমরা পারচেজও করি নাই, কিন্তু আমরা যখন প্রোডাকশন করছি তখন আমরা দেখাইছি যে এইখানে আমাদের 200 কেজি আমরা এই টোটাল কনজামশন করতে যে আমাদের 200 কেজি আমাদের স্ক্র্যাপ বের হয়েছে। তো সেইটা আমরা একটা ভ্যালুয়েশন দেখায় এখানে আমরা তৈরি করেছি, এবং এখানে আমরা দেখতেছি যে টোটাল আমাদের কত ভ্যালু ছিল ইনওয়ার্ড পারচেজ করছি যখন, র মেটেরিয়ালস কত টাকা ছিল, কত টাকার র মেটেরিয়ালস আমি ফিনিশ গুডস প্রোডাকশন করতে যে ব্যবহার করেছি, এবং এখন আমার কাছে কত টাকার র মেটেরিয়ালস আছে। তো এই হলো মোটামুটি আমাদের প্রোডাকশন করার সিস্টেম, বা আমাদের যে হচ্ছে আপনার যারা প্রোডাকশন বেস, ধরেন কোন প্রতিষ্ঠান যখন আপনার এই যে বললাম যে ওয়ালটন বলেন অথবা যমুনা গ্রুপ বলেন, যারা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স আইটেম প্রোডাকশন করতেছে, তারা কি করতেছে, তারা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ নিয়ে আসতেছে। তো এই যন্ত্রাংশ হচ্ছে আপনার কাছে বা আপনার অ্যাকাউন্টিং সিস্টেমে র মেটেরিয়ালস এর আন্ডারে থাকবে, এবং সে যখন অনেকগুলো যন্ত্রাংশ দিয়ে আপনার একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি করবে, সেটা হইতে পারে অনেকগুলো দিয়ে একটা মোটরসাইকেল তৈরি করছে, অনেকগুলো দিয়ে একটা আয়রন মেশিন তৈরি করেছে, অনেকগুলো দিয়ে একটা আপনার ওয়াশিং মেশিন তৈরি করেছে, অনেকগুলো দিয়ে একটা এসি তৈরি করেছে। তখন কি হবে, প্রত্যেকটা যতগুলো আপনার এই যে স্ক্রু যা আছে সব ইউজ হবে, সবগুলো যাবে হচ্ছে কনজামশনে, এবং ফাইনালি যখন আপনার একটা প্রোডাক্ট তৈরি হবে সেটা হবে হচ্ছে আপনার ফিনিশ গুডস। আর সেই ফিনিশ গুডসটাই হচ্ছে এই যে এইখানে তো চলে আসবে, ট্রান্সফার হয়ে এইখানে চলে আসবে। এই হচ্ছে মোটামুটি আপনার প্রোডাকশন সিস্টেম, বা আমরা যখন র মেটেরিয়ালস থেকে কোনো কিছু প্রোডাকশন করি তো প্রোডাকশন সিস্টেম হচ্ছে এইটা। আর এটা করতে যে আমাদের গোডাউন রিলেটেড যে কস্ট গুলো আছে, আদার্স কস্ট যেগুলো আছে, সেগুলোকে সাধারণত আমরা ওভারহেডে, আমরা ডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে দেখিয়ে দিতে পারি। আর কস্টিং এ যদি আপনাদের কোনো কিছু ইন করে দেওয়া লাগে, যেমন ধরেন যে এমন হইতে পারে যে আপনার এই যে আপনার কি বলে এটা ওয়াশিং মেশিন, ধরেন ওয়াশিং মেশিন তৈরি করতে যে অনেকগুলো আইটেম ব্যবহার করে একটা ওয়াশিং মেশিন তৈরি করেছে, এবং প্রোডাকশন করতে যে তার একটা কস্ট তৈরি হয়েছে, সেটা আপনি প্রোডাকশনের সময় দেখাই দিতে চাচ্ছেন, সেটার আলাদা প্রসেস আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব যে সেই কস্ট গুলো আপনি কিভাবে বুক করবেন। এবং অনেক সময় দেখা যায় যে বিওএম সিস্টেম যেটা আছে টালিতে, সেটা হচ্ছে যে একটা এখানে আমরা যেটা দেখালাম সেটা হলো যে অনেকগুলা র মেটেরিয়ালস থেকে অনেকগুলা ফিনিশ গুডস আমরা যখন প্রোডাকশন করলাম তখন আমরা কিভাবে তৈরি করব। তো এরপরে আমরা দেখাবো যেটা, সেটা হলো যে ধরেন একটা আইটেম, একটা আপনার ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিন বানাইতে যে আপনার 10টা আইটেম লাগছে। তো আমরা এই 10টা আইটেমকে একবার যদি আমরা এন্ট্রি দিয়ে রাখি, তো শুধুমাত্র আমরা যখন তখন একটা ওয়াশিং মেশিন, এটাকে বিওএম সিস্টেম বলে, বিএম সিস্টেমে এন্ট্রি করে রাখবো, এবং ওখানে যদি আমি চাই যে আমার যে প্রোডাকশন কস্ট সেটা এখানে আমি বুক করে দিতে চাই, যে চার্জ আছে সেই চার্জ আলাদা খরচটাও আমি এখানে ইনক্লুড করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা টোটাল কস্টটা বুক করে যে ফিনিশ প্রোডাক্টটা আমরা তৈরি করতেছি ওই ফিনিশ প্রোডাক্টের এগেনস্টে র মেটেরিয়ালস গুলো এন্ট্রি করে রেখে আমরা যদি যখনই ওইটা প্রোডাকশন করতে যাব ওই আইটেমটা যখন ক্লিক করব তখন অটোমেটিক সিস্টেমেই আপনার এইটা তৈরি করতে যে র মেটেরিয়ালস গুলো সেগুলো অটোমেটিক সিস্টেমে চলে আসবে। তো সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকে আমরা যতটুকু দেখলাম এতটুকুর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমরা করতে পারি। বিপ্লব কুমার শাহ, জি বলেন, বলতে পারেন। জি সাকুন, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমি র মেটেরিয়াল যখন ইস্যু হচ্ছে জি ফ্লোরে, হ্যাঁ হ্যাঁ তো একটা অংশ কনজাম্পশন হবে, কিছু অংশ ডে এন্ডে গিয়ে থেকে যাবে, ওই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। হুম জি, এটা ট্রিটমেন্টটা কি ধরনের হবে? এটাই তো দেখাইলাম ভাই এত সময়। দেখেন আমরা স্টকে যাচ্ছি, হ্যাঁ এটাই কনজাম্পশন দেখাইছেন, কিন্তু এখানে একটা অংশ তো থেকে যায় দিনের শেষে। দেখেন না, আপনি- আমি আমি আপনি আপনাকে দেখাই, আমি র মেটেরিয়ালস স্টকে ঢুকতেছি, ঢোকার পরে হ্যাঁ। আমরা কনফিগারে যাচ্ছি, কনফিগারে যেয়ে আমরা ওপেনিং স্টকটাকে ইয়েস করলাম, ইনওয়ার্ড ইয়েস করলাম, আউটওয়ার্ড ইয়েস করলাম, দেন কন্ট্রোল এ দিয়ে সেট দিলাম। দেওয়ার পরে আমরা এইখানে দেখেন যে আমার টোটাল স্টক কি ছিল, এইটা ছিল, ঠিক জি, আছে। জি। এইখান থেকে আমি ইউজ করছি এই পরিমাণটা, এইটা, আচ্ছা এবং আমার
যে স্টক, এই যে ইনওয়ার্ড স্টকে, আমার ইনওয়ার্ড বলতে ইনওয়ার্ড না, এটা হলো আমার স্টক বা ক্লোজিং আচ্ছা। স্টক। এখন এইটা থেকে আউটওয়ার্ড মানে প্রোডাকশন করতে যে র মেটেরিয়ালস ইউজ করছি সেটা বাদ দিয়ে এই যে আমার ক্লোজিং স্টকটা এখানে শো করতেছে। আচ্ছা, অনেক সময় যেটা বাস্তবে হয়, ধরেন একটা স্টক থেকে ম্যাটেরিয়াল ফ্লোরে আসে, হ্যাঁ, তারপরে আপনার ওইখান থেকে আপনার কনজাম্পশন হয়, কিন্তু স্টক যখন ফ্লোরে আসে তখনই কিন্তু আপনার Working স্টক থেকে process মাইনাস হয়ে যায়। না, আমি ওয়ার্কিং এ যাচ্ছি না, ওয়ার্ক ইন প্রোগ্রেস যাচ্ছি না। হ্যাঁ, ওয়ার্ক ইন প্রোগ্রেস যেতে পারেন আপনি, ওয়ার্ক ইন প্রোগ্রেস একটা অংশ থেকে যাচ্ছে জি। ওই পোর্শনটা। না আসলে টালির যে বিল্ট ইন সিস্টেম বুঝছেন, জি এই বিল্ট ইন সিস্টেমে এই প্রোডাকশনটা খুব ভালোভাবে এখানে দেখানো নাই। আচ্ছা আচ্ছা। তো এখানে যদি আপনি মেনটেন করতে চান তাহলে আপনার এই স্টক জার্নাল দিয়েই 2 ধাপে মেনটেন করতে হবে। সেটা হলো ডাব্লিউআইপি বিষয়টা একটু বুঝতে চাচ্ছিলাম আর কি। এইটা না। কিভাবে করতে হ্যালো পারি। স্যার, ওনার কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু দেওয়ার চেষ্টা করি। জি জি। আপনি যেটা বলছেন সেক্ষেত্রে এখানে আপনার একটা লোকেশন ক্রিয়েট করতে হয়, ডাব্লিউআইপি নামে করে লোকেশন ক্রিয়েট হয়। ফার্স্ট টাইম আপনার মেইন স্টোর থেকে ট্রান্সফার দিবেন, ট্রান্সফার দেওয়ার পরে স্যারে যেটা দেখাচ্ছে সেখান থেকে কনজাম্পশন দিবেন। স্যার একটা জি। জিনিস বলছে, কনজাম্পশন একটা ম্যানুয়াল কনজাম্পশন হয়, একটা বিল অফ ম্যাটেরিয়াল মাধ্যমে কনজাম্পশন হয়। আপনি দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ফলো আপ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কোন লোকেশনে কি পরিমাণ স্টক আছে সেটা খুব ভালোভাবে পাবেন। আপনার ডাব্লিউআইপি তে কত আছে, আপনার মেইন স্টোরে কত আছে, কনজাম্পশন সে করছে কি করে নাই সেটাও পেয়ে যাবে। এইটাই মূলত একটা জিজ্ঞাসা আর কি, এটাই। অর্থাৎ আপনার এই যে স্যারের যেটা প্রাইমারি ক্লাসে যেটা ছিল সেটা এই পর্যন্ত আগে শিখলে পরের স্টেপে আপনি যেতে পারবেন। না, সেটা আপনি হয়তো বেশি জানেন, আমি একটু কম জানি, বা না, আরেকজন না, এটা নিয়ে বিতর্কের কিছু নাই, জানার জন্য কোশ্চেন না। থাকবে, কোশ্চেন করাটা হ্যাঁ, অবশ্যই কোশ্চেন তো থাকবে, এখানে তো আমরা সবাই শেখার জন্যই আসছি। জি জি, কোশ্চেন তো কোশ্চেন থাকবে। তাহলে আমরা শিখতে হবে। নো প্রবলেম। রাইট রাইট। হ্যাঁ, এখানে আমরা চাইলে কিন্তু আরো একটা গ্রুপ ক্রিয়েট করতে পারতাম, ঠিক আছে, ওয়ার্কিং আরেকটা লোকেশন ক্রিয়েট করে আগে হয়তো ট্রান্সফার আপনার দেওয়ার ধারণা পরে আছে, সেটা আমার হয়ে এই যাবে। বিষয়টা ধারণা নেই, এই জন্য কোশ্চেন করলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয় সবার জন্য। রাইট। কোনো সমস্যা নেই। অবশ্যই কোশ্চেন ওনার করলে শেখা কোশ্চেনটা যায়। ওনাকে আর ওইটার প্রসেসটাও বুঝছেন, এটা স্টক জার্নাল দিয়েই আপনাকে ওইটাও মেনটেন করতে হবে। আপনি যদি 2 ধাপে করতে চান সেটাও জি, এই স্টক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে, যে এক গোডাউন থেকে আরেক গোডাউনে এখানে ট্রান্সফার করা যায়। জি জি জি। ঠিক আছে, আচ্ছা, গোডাউন টু গোডাউন ট্রান্সফার সেটাও আমরা দরকার হলে একটা ক্লাস দেখাই দেবো, অসুবিধা নেই। এক্সকিউজ মি, জি বলেন। আমাদের এখানে টালি সফটওয়্যারে আমরা কি ওয়ার্কিং প্রোগ্রেসের কোনো মেনটেন করতে পারবো? করা যাবে। আচ্ছা, যেমন হলো যে ওয়ার্কিং প্রোগ্রেসটাকে কেন বললাম, কারণ ফিনিশড গুডস তো আমরা এখন দেখলাম যে আপনার কোনো একটা মানে বিউটি সোপ মানে সাবান, মানে ওটা আমি প্রোডাকশন করতে গিয়ে এখন আপনার অর্ধেকটা সম্পূর্ণ হয়েছে বা কিছুটা সম্পূর্ণ হয়েছে, বা আপনি বলতে পারেন বিউটি সোপ প্রোডাকশনের শেষ পর্যায়ে, মানে আমি শুধু বাকি আছে। হ্যাঁ, ওইটা আপনার- দেখানো হবে আমরা নেক্সট ক্লাসটাতে। ওই যে ভাই যেহেতু ওই প্রশ্নটা করছে, আপনিও এই প্রশ্নটা করছেন, আমরা একটু না না, আমারটা ওনার সাথে একটু ভিন্ন আছে। ওনারটা ঠিক আছে, মানে সামঞ্জস্যই, একটু ভিন্নতা হচ্ছে যে আমি প্রোডাকশন করতে গিয়ে একেবারে শেষ মুহূর্তে গিয়ে আমার মেশিনটা ডিস্টার্ব দিল, মানে প্রোডাকশনটা সম্পূর্ণ হলো না। অর্থাৎ মেশিন নষ্ট হওয়ার কারণে আমি অন্য একটা মানে আমার অন্য একটি প্রতিষ্ঠান থেকে আমি এই প্রোডাকশনটা সম্পূর্ণ করার জন্য অন্য একটা প্রতিষ্ঠান থেকে এসে করাই নিছি। তো সে কাজটা হচ্ছে, যেমন সাবান যদি ধরেন, ওই সাবানের যে আপনার যে আর্ট যে শেপটা আছে, ওই শেপটা করানোর জন্য আমি অন্য একটা প্রতিষ্ঠানকে অর্ডার করলাম যে আমার তো এই সম্পূর্ণ হয়েছে, তো আমার এইটুকু কাজ বাকি আছে, আপনার এখানে স্কুপ আছে, যদি থাকে আপনি আমাকে প্রোডাকশন করে দেন, যত কস্টিং হয় সেটা আমি দিয়ে দিব। এখন ওই প্রতিষ্ঠানের সাথে আমার যখন নাকি মিউচুয়াল কন্ট্যাক্ট হয়, তখন প্রতিষ্ঠান বলে ঠিক আছে আপনার এই মালগুলো আমার প্রতিষ্ঠানে পাঠান, তখন উনি আমাকে প্রোডাকশন দিয়ে দিলেন। এখন আমি এই প্রোডাকশনটাকে কিভাবে মেনটেন করব, মানে এই দেখুন, ফিনিশড গুডস বা আপনার ওপেনিং গুডস বা এই ওয়ার্কিং প্রোগ্রেস, এই 3টা ধাপে আমি কিভাবে এটাকে মেনটেন করতে এগুলা পারি? আচ্ছা, আমি আপনার বিষয়ে একটু কথা বলি। আপনি যে কোশ্চেনটা করছেন, কোশ্চেনটা সম্পূর্ণ বাস্তব রিলেটেড কোশ্চেন, বাট হচ্ছে আগে এখানে বুঝতে হবে যে
আপনার হচ্ছে প্র্যাকটিক্যালে ফ্লোরে মেশিন নষ্ট হয়েছে, সফটওয়্যার নষ্ট হয় না, এই কথাটা বুঝেন, আমার মতো একটু বোঝার চেষ্টা করেন। সফটওয়্যার নষ্ট না, সফটওয়্যার জানে না যে নষ্ট হবে কি হবে না। সফটওয়্যারের কার্যক্রম হচ্ছে যে আপনি ম্যানুফ্যাকচারিং এর ফিনিশ প্রোডাক্টে ট্রান্সফার করবেন কি করবেন না। সফটওয়্যার বোঝে হচ্ছে এটা, সফটওয়্যার বোঝে হচ্ছে বিল অফ ম্যাটেরিয়ালে আপনি ট্রান্সফার দিবেন কি দিবেন না। যদি বিল অফ ম্যাটেরিয়াল ট্রান্সফার দিয়ে দেন, ও ফিনিশ প্রোডাক্ট হয়ে যাবে, ও সফটওয়্যার মাঝখানের পার্টটা বুঝবে না। তবে একটা কাজ হয় ট্যালিতে, একটা কাজ হয় যেটা হচ্ছে যে আপনি যদি মাঝপথে আটকায় গেছেন, যে প্রোডাক্টটা নিয়ে আটকায় গেছেন, সেমি গুডস প্রোডাক্ট বা যে নামই বলেন, সেই প্রোডাক্টটার জন্য আপনি অন্য একটা থার্ড পার্টির সাথে আপনি চুক্তি করছেন যে আমার এই প্রোডাক্টটা এই অবস্থায় আছে, আপনি বানিয়ে দেন। সেক্ষেত্রে আপনি জব অর্ডার ইউজ করতে পারেন। জব অর্ডার ইউজ করে আপনি আপনার সিস্টেম থেকে ফিনিশ প্রোডাক্টে যাবেন না, অর্থাৎ বিল অফ ম্যাটেরিয়াল করবেন না। না করে যে অবস্থায় আছে আপনার যে র ম্যাটেরিয়াল, সফটওয়্যার থেকে র ম্যাটেরিয়ালটাই ট্রান্সফার হবে, সেমি গুডস প্রোডাক্টটা ট্রান্সফার হবে না। কারণ সফটওয়্যার বোঝে না এটা সেমি, আর যদি সেমি যদি বানাইতে চান তাহলে আরেকটা সেমি প্রোডাক্ট নামে আরেকটা প্রোডাক্ট বানাতে হবে। অর্থাৎ আপনি যদি মাল্টি লেয়ারে ক্রিয়েট করে কাজ করতে চান সেক্ষেত্রে সফটওয়্যার এলাও করে। বাট হচ্ছে কাজগুলো করার জন্য প্রত্যেকটা লেভেলেই এক্সপার্ট ম্যান পাওয়ার দরকার। তো এই লেভেলে ট্যালি সফটওয়্যারের প্রত্যেকটা জায়গা থেকেই এক্সপার্ট লেভেলে ম্যান পাওয়ার, বা কোম্পানি লেভেলে প্রত্যেকটা জায়গাতে সফটওয়্যার অপারেটরের জন্য হিউজ পরিমাণ ম্যান পাওয়ার থাকে না, এটাই বাস্তবতা। ঠিক আছে, আপনি গুড অ্যান্সার দিয়েছেন, তবে আপনার কথাটা কিছুটা সামঞ্জস্য আছে। যাই হোক, মানে টালি সফটওয়্যার আপনি বলেছেন যে অত কিছু জানে না, আমি যা দিব তাই নিবে। আপনার Right, কথাটা right. তো আপনার Right. কথা ঠিক আছে, সফটওয়্যারে যা আর্ট করা হচ্ছে সেটাই আমি ইনক্লুড করতে পারবো। এখন ওয়ার্কিং প্রোগ্রেসের যে সিস্টেমগুলা, এটা তো অবশ্যই আমাদের ক্রিয়েট করা যাবে। তো সেটা আমি হ্যাঁ। দেখাইতে বলছি যে কিভাবে করেন আপনারা, এটা দেখাইতে বলছি। এটা স্যার নেক্সট ক্লাসে দেখাই দেবে, স্যার তো বললো। ঠিক আছে, আমরা ওটা দেখাবো। আচ্ছা, আরেকজন হ্যান্ড রেজ করেছেন, জহুরুর আর রহমান। স্যার, আপনি কি বলেছেন যে এই প্রোডাকশন করতে বা ওই যে আপনার পিসে আমরা যখন নাকি ফিনিশড গুডস আমরা সম্পূর্ণ প্রোডাকশন করি, তখন ওই যে পার পিস রেটটা এটা কিভাবে বের করেন, এটা তো বলছেন যে নেক্সট ক্লাসে দেখাবেন, তাই তো নাকি? জি জি জি, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো অন্য রিলেটেড কথা, ওটা হলো যে একাধিক রিসিপ্ট নোট যেটা করলাম, করার হ্যাঁ, পরে সম্পূর্ণ মালটা আমার হয়তো ডেলিভারি দিল না। সম্পূর্ণ বলতে মনে করেন যে 4-5টার মধ্যে প্রায়গুলি দিছে, একটার হয়তো আর দিতে পারে নাই। যেমন 100টা আছে, হয়তো 80টা পর্যন্ত দিয়ে বললো আমি আর এটা দিতে পারবো না। সেই ক্ষেত্রে কি করব? আমরা যখন আপনার পারচেজ অর্ডার আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? জি 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 আপনি ট্যালি সফটওয়্যার অর্ডার আউটস্ট্যান্ডিং একটা রিপোর্ট পাবেন। জি ট্যালি সফটওয়্যারে অর্ডার আউটস্ট্যান্ডিং একটা রিপোর্ট পাবেন। সেই রিপোর্ট থেকে আপনি বুঝতে পারবেন যে কতগুলো আউটস্ট্যান্ডিং আছে, সেটা আপনি পাবেন। না, না। আউটস্ট্যান্ডিংটা জানতে চাচ্ছে না, উনি জানতে চাচ্ছে, আমি বলতেছি, অসুবিধা নেই, আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। তো যখন আপনি একটা ইয়া করবেন, অর্থাৎ পারচেজ অর্ডার করবেন, ঠিক আছে? পারচেজ অর্ডারের 100% আপনার রিসিপ্ট নোট নাও হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। তাতে আপনার কোনো অ্যাকাউন্টিং সিস্টেমে বা কোনো জায়গায় কোনো ইয়া থাকবে না, এটা একটা জাস্ট একটা রেকর্ড থাকবে, এর বাইরে আর কোনো জায়গায় কোনো হিট করবে না। তথ্যটা থাকলো যে আপনি কত অর্ডার করেছিলেন আর উনি কত দিয়েছে। কিন্তু যদি আপনি এটাকে ডেলিভারি রিসিপ্ট নোটে ট্রান্সফার করেন, এখন ট্রান্সফার করার পরে যদি টোটালটা আপনি বিল না করেন, অর্থাৎ আপনি রিসিপ্ট নোট তো তখন করবেন যখন আপনি মালটা বুঝে পাইছেন, ঠিক না? বুঝে পাওয়ার পরেই, অতএব যতটুকু বুঝে পেয়েছেন ততটুকুই কিন্তু আপনাকে বিল করতে হবে, মানে পারচেজ করতে হবে, পারচেজ বিল করতে হবে। তা না হইলে আপনার ওই যে রিসিপ্ট নোট যেটা, ওটা পেন্ডিং হিসাবে দেখাবে। যার কারণে আপনার যতটুকু ডেলিভারি রিসিপ্ট নোট হবে ততটুকু আপনাকে বিল করতে হবে। তবে হ্যাঁ, সেটাই তো করব, কিন্তু ওইটা তাইলে ওই অবস্থায় থেকেই যাবে না?
ওটা থেকে যেতে পারে। আর যদি আপনি চান যে এডিট করে আপনি বাকি অংশটা বাদ দিবেন, তাও দিতে পারেন, কিন্তু কোনো রিপোর্টে এটা আপাতত কোনো রিপোর্টে আপনাকে ওটা মানে হ্যাম্পার করবে না, আপনাকে কোনো জায়গায় কোনো ধরনের ডিস্টার্ব করবে না সে, অথবা অ্যাকাউন্টিং সিস্টেমে সে কোনো ধরনের মানে এরর মেসেজ দিবে না যে এইটা আপনাকে কোনো ভুল মেসেজ দিচ্ছে, এরকম কোনো কিছু আসবে না। জি জি। আর আরেকটা বিষয় হলো, আমরা যে লোকাল এবং ইম্পোর্টের যে মানে পারচেসটা করব, এটা একসাথে কিভাবে দেখব? যে আমি লোকাল পারচেস যেটা করলাম আর ইম্পোর্টেড পারচেস যেটা করলাম, হ্যাঁ, এটা আমি একসাথে দেখতে চাচ্ছি যে আমি লোকাল এবং টোটাল কত করছি, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা তো সেটা তো নরমালি থাকবে, আমরা এই যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে গেলে এই যে আমাদের টোটাল কিন্তু পারচেজেই দেখাচ্ছে, ঠিক আছে? জি পারচেজ টোটালটা কিন্তু পারচেজ। এখন আমি যদি পারচেজের ভিতরে ঢুকি তখন আমি দেখতে পারবো যে লোকাল কত ছিল আর র ম্যাটেরিয়ালস কত ছিল, আবার এখানে কিন্তু টোটালটা যোগ করে দেখাচ্ছে already। না, এটার মধ্যে কি একবারে আইটেম সহ সব আসবে অল্টার এ দিলে? হ্যাঁ, আমি যদি লোকাল পারচেজের ভিতরে এন্টার দিয়ে ঢুকি, ঢোকার পরে আপনি এটা কি কি পারচেজ করছেন সেটা আপনি দেখতে পারবেন। এই যে আইটেম ভিতরে ঢুকলে কোন কোন এন্ট্রির মাধ্যমে আপনার এটা ক্রিয়েট হয়েছে সেটা হ্যাঁ, না, আপনি ওইটা দেখা যাচ্ছে, কিন্তু ওই জায়গাটায় কি একবারে দেখা যাবে কি ওই পারচেসের মধ্যে ওখানে? না 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 দেখা যাবে না, এখানে আপনি আইটেম দেখতে পারবেন না, এখানে শুধু রিপোর্টে আইটেম দেখা যায় না। এখানে আপনি আইটেম দেখতে পারবেন না। আপনি ভাউচার টাইপ থেকে দেখতে পারবেন, ভাউচার টাইপ থেকে দেখতে পারবেন, ভাউচার থেকে ঢুকতে পারবেন, লেজার থেকে ঢুকতে পারবেন, বাট রিপোর্টে আইটেম ভ্যালু দেখাবে না। কিভাবে ওইটা তাহলে কিভাবে স্যার? ভাউচার থেকে মানে কত পারচেজ করছেন, কোনটা কত, এটা দেখতে চাচ্ছেন, তাই? একসাথে একসাথে দেখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে ওই যে যেতে হবে হচ্ছে স্টক সামারিতে, যেও আপনি দেখতে পারেন। স্টক সামারিতে গেলেন, এটাকে আপনি এখানে কিন্তু আপনি চাইলে আইটেম ওয়াইজ দেখতে পারেন। আপনি যদি এই যে গ্রুপ আছে, গ্রুপের ভিতরে তো আমাদের আইটেম গুলো ক্রিয়েট করা আছে, আমরা এখানে যদি রাইট ক্লিক করি তাহলে আইটেম গুলো দেখা যাবে। এরপরে এটা তো হচ্ছে না, সরি, এটা তো আমাদের পারচেসটা আমরা দেখতে চাচ্ছি, তাই না? হ্যাঁ, আমি পারচেসের জন্য একটা গ্রুপ সামারি নেওয়া যেতে পারে, ডিএজি থেকে গ্রুপ সামারি নেওয়া যেতে পারে, ডিএসএস থেকে পারচেস লোকাল পারচেস। আপনি ভাউচার টাইপ বানাবেন দুটো, একটা লোকাল পারচেস, একটা ইম্পোর্ট পারচেস। ভাউচার টাইপ দুটো বানাবেন, দুটো বানালে আপনার রিপোর্ট সবগুলো ক্লিয়ার আলাদা আলাদা পেয়ে যাবেন এবং একসাথে পেয়ে যাবেন। একসাথে পাওয়ার জন্য আপনি গ্রুপ সামারি নেবেন, ইন্ডিভিজুয়াল পাওয়ার জন্য লেজার নেবেন, ভাউচার টাইপ নেবেন। আমরা স্টকের যে রিপোর্ট আছে না, এই রিপোর্টে যেও টোটাল পারচেসটা দেখতে পারি। কিভাবে? এখানে আমরা আসলাম, আসার পরে কনফিগারে যেয়ে আমরা এখান থেকে ওপেনিং স্টকটা ইয়েস করে দিই, তারপরে হচ্ছে ইনওয়ার্ডটা ইয়েস করে দিই, আউটওয়ার্ডটা ইয়েস করে দিই, কন্ট্রোল এ দিই, দেওয়ার পরে আমরা দেখবো এই যে ইনওয়ার্ড যেটা, এইটাই হলো আমাদের পারচেস, বুঝছেন? এইখানে আমাদের যে পিরিয়ড আছে, এখানে 5 জুলাই থেকে আছে, আপনি এই পিরিয়ড যতটুকু দিবেন ওই পিরিয়ডের যে যতটুকু আপনি পারচেস করছেন ওইটাই তো সাধারণত আপনার এখানে। অবশ্য ফিনিশ গুডস এর ক্ষেত্রে যেটা প্রোডাকশন করছেন সেটাও আপনার ইনওয়ার্ডেই দেখাবে, কিন্তু র মেটেরিয়াল যেগুলো সেগুলো তো আপনার এখানে ওইটা তো আলাদাভাবে দেখাবে। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 100% ডেলিভারি দিলে কি রিসিপ্ট নোট দেখানো লাগবে নাকি? অবশ্যই 100% দেখাতে হবে, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আচ্ছা, তো ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা আপাতত শেষ করতে পারি আর কি। স্যার